স্বাগত জানাচ্ছি যারা আগামী দিনে ট্যাক্স লয়ার হবেন, অর্থাৎ যাদের শুধুমাত্র একটি ধাপ বাকি আছে ট্যাক্স লয়ার হওয়ার পিছনে, আবার একদম সাফল্যের দ্বার প্রান্তে যারা উপস্থিত হয়েছেন, যারা আগামী দিনের ট্যাক্স লয়ার, যারা আজকে আমাদের এই সেশনে উপস্থিত হয়েছেন, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার অশেষ কৃপায়, শেষ মেহেরবানিতে, রহমতে আমরা আজকের এই সেশনটি আলোচনা করার জন্য সুযোগ পেয়েছি এবং সকলে উপস্থিত হতে পেরেছি। আহ আসিফ ইকবাল ভাই, আপনি কি আরো কিছু বলবেন কিনা, তারপরে আমরা কখন শুরু করবো আর কি? আমার মনে হচ্ছে কি ভাইয়া, মাত্র 103 জন অ্যাটেন্ড করেছে। তো তো আমাদের মোটামুটি 300 জনের মতো একটা টার্গেট রয়েছে। হ্যাঁ, তো আপনি একটু জাস্ট আমাদের গাইডলাইন দিতে পারেন। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনাকে যদি আমি হোস্ট করে দেই, তাহলে হচ্ছে আমি এই পার্টিসিপেশন গুলো অ্যাটেন্ড করতে পারছি না। হ্যাঁ, তো আমি আপনাকে একটু। আপনি একটা কাজ করতে পারেন, জি। ওই যে লিংক দিয়ে অটো অ্যাডমিট দিয়ে দেন। অটো অ্যাডমিট দিলে হবে কি, হ্যাঁ। তারা অটোমেশনে অ্যাডমিট হয়ে যাবে, তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি ওইটা করে দিচ্ছি। ঠিক আছে, আর ওকে, আপনি হোস্ট কথা না হলে বলুন। কো হোস্ট করে দিলে, যাতে আমি সব স্ক্রিন শেয়ারটার বাকি কাজগুলো করতে পারি, এটা করলেই হবে। ওকে ভাই, আমার আমি হোস্ট একটু করার দরকার নেই, রিকোয়েস্ট। আপনি হোস্ট থাকেন, আমাকে জাস্ট কো হোস্ট করে দেন। জি, ঠিক আছে ভাই। তাহলে আমি কিছু প্রাথমিক কথাবার্তা যদি আপনার থাকে আপনি বলেন, তারপরে আমরা আস্তে আস্তে শুরু করি। কারণ মূল পয়েন্টগুলোতে একটু পরেই শুরু হবে। প্রাথমিক যদি কোনো কথাবার্তা থাকে আপনি বলেন। বিশেষ করে আমি মনে করি যে আপনার যে উদ্যোগ, যে সোসাইটি, ট্যাক্সুলার সোসাইটি 2017 সাল, তার সম্পর্কে অন্তত 1-2 মিনিট বলা উচিত, সকলে জানুক। আমিও তো এই বিষয়টা আসলে ওইভাবে জানি না, যদিও শুনেছি, বাট ওইভাবে আমি আপনাদের সম্পর্কে জানি না। আচ্ছা, আমাদের হচ্ছে ট্যাক্স লয়ার সোসাইটিটা 2017 সালে এস্টাবলিশড হয়েছে। সেই যখন আইটিপি ডিক্লারেশন হয়েছিল, ওই সময় থেকে আমাদের যারা অ্যাক্টিভ পার্সন তারা কাজ করেছে, বিভিন্ন সময় গ্রুপ স্টাডি করেছে। এই থেকে আস্তে আস্তে হাত ধরে 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 এখন মোটামুটি আমাদের মেম্বার প্রায় 200-র উপরে। হ্যাঁ, আমরা পুরো সারা আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বিভাগীয় শহরগুলোতে যারা ট্যাক্সের প্র্যাকটিস করে বারগুলোতে, সকল বারগুলোতে আমরা আহ, ই করতেছি, মুভ করতেছি, এবং প্রায় আমাদের 200-র উপরে অ্যাক্টিভ মেম্বার রয়েছে। তারপরে হচ্ছে আমাদের এইখানে প্রতি আহ, অর্থাৎ আমাদের যে কার্যকরী মেম্বার গুলো রয়েছে, মেম্বার গুলো একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এখানে ইলেক্টেড হয়। তারপরে ট্যাক্সেস বারের যারা মেম্বার আছে, ভাই অথবা জেনে থাকবেন যে উনাদেরও আমরা নির্বাচন কমিশনার বা এরকম দায়িত্ব নিয়ে, মানে স্বচ্ছতা যেন 100% থাকে, এজন্য আমরা এইটা কাজ করে থাকি। তো আমাদের এবারে যে কমিটি এসেছে তারা খুবই অ্যাক্টিভ। তাদের বিশেষ করে আমাদের সভাপতি সাহেব, উনি এই উদ্যোগটার কথা আমাদেরকে শেয়ার করলো যে আমরা আইটিবি ভাইদের জন্য কিছু করতে পারি কিনা। তো ওনার একটা প্ল্যান ছিল যে আমরা যদি একটা ভাইবা জন্য একটা গাইডলাইনের ব্যবস্থা করতে পারি, তো আমাদের ওনাদের একটু উপকার হয়। তাছাড়া আমরা যেহেতু ট্যাক্স নিয়ে কাজ করি, ভাইয়াদের উপকার হবে। এর জন্য মূলত এই এই কাজগুলো করা। হ্যাঁ, একটু ভাই। খুবই চমৎকার উদ্যোগ। ধন্যবাদ আমাদের যে আসিফ ইকবাল ভাই, খুবই সুন্দরভাবে তাদের যে পরিকল্পনা এবং কার্যক্রম তুলে ধরলেন। আল্লাহ তাআলা তাদের কার্যক্রমকে বরকত দান করুক। আশা করি যে আগামীতে আরো ভালো ভালো কাজ আপনাদের জন্য উপহার দিবেন ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ তাহলে ভাইয়া। আমরা শুরু করি। আমাকে একটু কো হোস্ট করে দিলে মনে হয়, আমি ওই যে স্ক্রিন শেয়ার এবং ওই মিউট মাইক্রোফোন গুলো, আমরা যারা এখন আছি এখানে, আমরা দুইটা সেশন করব আপনাদের জন্য। প্রথমে একটু বলে রাখি, প্রথম সেশনে আমরা মূলত যে বিষয়টি আলোচনা করব এটা হচ্ছে এই ভাইবা পরীক্ষায় আপনি কিভাবে অংশগ্রহণ করবেন, ভাইবার প্রস্তুতিটা কি, আপনি কিভাবে প্রিপারেশনটা নেবেন, সেই ধরনের বিষয়গুলো আমরা নিয়ে আসবো। সেকেন্ড ধাপে, সেকেন্ড সেশন, আমি এখানে আধা ঘন্টার 40 মিনিটের মধ্যে আপনাদের একটা সেশন নিব। পরবর্তী কোশ্চেন পর্ব থাকবে 10 মিনিট। দেন আমি আরেকটি সেশন নিব, সেখানে আমরা মূলত আলোচনা করব হচ্ছে আমরা পড়াশোনার কোন ধরনের প্রস্তুতি নিব, অর্থাৎ কি কি পড়বো, সেই বিষয়গুলো আমরা একটু জানবো। আজকে আপনাদের টোটাল ইনশাল্লাহ একটি গাইডলাইন পেয়ে যাবেন, যার উপর বেসিস করে আপনি ভাইভাতে অংশগ্রহণ করলে আশা করা যায় আল্লাহ আপনাকে সফলতা দিবেন। ভাইয়া, তাহলে একটু সেই আমাকে একটু বলবেন, কো হোস্ট আসলে আমি হোস্ট করতে পারছি আপনাকে, কিন্তু কো হোস্টটা আসলে আমার এইখান থেকে মেকে হোস্ট। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট, আমি অটো রিকোয়েস্টটা নিয়ে নিই। হ্যাঁ,
ছুটি। আর একটা কাজ করেন, ওই শুধু আমার মাইক্রোফোন আপনার মাইক্রোফোন বাদ দিয়ে আর বাকি সবাইটা অল মিউট করে দেন, অল মিউট করে আমাদের দুইটা অন করে দেন। তাহলে দেখা যাচ্ছে যে অনেকে সাউন্ড করছে তো অনেকে হয়তো বুঝে না, শুধু জয়েন করে ফেলে, এইগুলো একটু ভালো হয় আর কি। 130 জন হয়েছে, হ্যাঁ। ওকে, এখন মনে হয় যে আমাদের সকলের মাইক্রোফোনটি অফ আছে। যখন আপনাদের কোনো প্রশ্ন থাকবে আমরা সুযোগ দিব একটা টাইমে, সেখানে আমরা সবাই প্রশ্নগুলো করব। আমরা সেখানে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো, আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা অ্যান্সারিং করতে পারবো। আমরা তাহলে মূল পর্বে আস্তে আস্তে করে চলে যাই। ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 150 শতাধিক পার্টিসিপেন্ট জয়েন করেছেন। সকলকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনাদের জন্য আমাদের অভিনন্দন, শুভকামনা। যেহেতু আপনারা নতুন একটি প্রফেশন আপনাদের সাথে যুক্ত হচ্ছে, ট্যাক্স লয়ার, ইনশাল্লাহ এখানে যারা জয়েন করেছেন আল্লাহ তাআলা সকলকে ট্যাক্স লয়ার করবেন সে বিশ্বাস আশা রেখে আমরা প্রথমে শুরু করছি আমাদের। ভাইয়া আমি হোস্ট করে দিলাম আপনাকে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, সমস্যা নাই। ঠিক আছে। শেয়ার স্ক্রিনের মানে কিছু কিছু অপশন তো শেয়ার স্ক্রিনটা আসতে হবে আমার। একটা মিনিট ভাইয়া, আমাকে একটু সময় দেন, আমি হ্যাঁ, একটু জাস্ট, অবশ্যই। হ্যাঁ। জি ভাইয়া, আমি হোস্ট করে দিচ্ছি আপনাকে, হ্যাঁ। ওকে। আপনি একটু হ্যাঁ, কাইন্ডলি যদি পারেন একটু জাস্ট দু একজনকে অ্যাডমিট করে নিন, হ্যাঁ, আমি আবার করব। ঠিক আছে, আমি একটু করতেছি ভাই, ঠিক আছে, ওকে, আমি হোস্ট করে দিচ্ছি আপনাকে। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা তাহলে শুরু করতেছি। আর আপনি তো আমাদের সাথে আছেন, এখনো হয়নি মনে হয় জি সম্ভবত ভাই, এই যে শেয়ার। হয়ে গেছে। আমরা ওই যে মাঝে অ্যাডমিট অল দিয়ে রাখছি, আমি অটো অ্যাডমিশনটা দিয়ে রাখলে ভালো হবে। এখানে অটো অটো অ্যাডমিশন দিয়ে রাখছি, ঠিক আছে, অ্যালো পার্টিসিপেন্ট হ্যাঁ হ্যাঁ, অটো ওইটা দিয়ে রাখি। ভালো হবে, একটু কাইন্ডলি প্লিজ। আর যারা ভিডিও অন করে আছেন, প্লিজ আপনারা একটু ভিডিওটা অফ করে নিবেন। বাবু ভাইয়াকে দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আমাদের পার্টিসিপেশন 300 চলে আসবে ইনশাল্লাহ। তো আপনারা যদি ভিডিওটা অন করে রাখেন তাহলে আমাদের এটা স্লো চলে আসবে, হ্যাঁ। ইমতিয়াজ ভাই, তাই তো? একটু হ্যাঁ, হ্যাঁ, কাইন্ডলি আপনারা ভিডিওটা অফ করে নেবেন, বাবু ভাই প্লিজ আপনাকে, হ্যাঁ ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। আপনি একটু অটো অ্যাডমিট করে দিয়েছেন ভাইয়া, না? হ্যাঁ, অটো অ্যাডমিশন দিয়ে ওকে, দিয়েছি। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি সবাই, ক্যারি অন ভাইয়া। হ্যাঁ, অটো হয়ে যাবে, যে কারণে আমাদের আর অসুবিধা নেই। আর আপনি সাথে থাকেন ইনশাল্লাহ, শেষে তো আপনি একটু ডেসক্রিপশন দিবেন সব মিলে। যাই হোক, আমরা তাহলে আহ, আপনাদের যে সেশনটি আছে সেটা শুরু করছি। আমাদের একটি কোশ্চেন পর্ব থাকবে, সেখানে আমরা ডিটেলসে দেখবো। জাস্ট আপনাদের প্রথমত আমরা যে সেশনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের কিভাবে আসলে এই ভাইভা পরীক্ষাটা ফেস করতে হবে। এখন সবাই কিন্তু আমরা ভাইবা পরীক্ষা নিয়ে চিন্তা করছি। তা সর্বপ্রথম হচ্ছে যে আমরা কিভাবে ভাইবা পরীক্ষাটা ফেস করব সেই বিষয়গুলো নিয়ে আমরা ফার্স্ট সেশনে আলোচনা করব।
আর আপনাদের যে ডকুমেন্ট গুলো আছে, এই ডকুমেন্ট গুলো আপনাদের একটা গ্রুপ হয়েছে, আপনি দেখেছেন হয়তোবা, সেখান থেকে আপনি জয়েন করেছেন। সেই গ্রুপে আমাদের যে হোস্ট আছেন আজকে, হাসিফ ইকবল ভাই, তিনি দিয়ে দিবেন। তিনি গ্রুপে সকল আপডেট গুলো, আমাদের যে প্রেজেন্টেশনটা আছে, আমি দুটি প্রেজেন্টেশন দিব। ফার্স্ট ওয়ান একটা প্রেজেন্টেশন আমাদের আছে, আর একটা লেকচার শিট আপনাদের দুজন্য দিব। এই উপহারগুলো, এটা আমার পক্ষ থেকে বিশেষ উপহার থাকবে এই ট্যাক্স লয়ার সোসাইটির যারা সদস্য ইতিমধ্যে জয়েন করেছেন থ্যাংক তাদেরকে। ইউ ভাই, থ্যাংক ইউ। আহ, সবার পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, সেই সেটা আপনার এই আসিফ ভাই দিয়ে দিবেন, আপলোড দিয়ে দিবেন আপনাদের গ্রুপে ইনশাল্লাহ। আজকের হয়তো বা সেশন শেষেই দিয়ে দিবেন। একটু সবাই ধৈর্য ধারণ করেন। আর প্রথমত আসিফ ভাই সুন্দর করে আমার ইন্ট্রোডাকশন দিয়েছেন। আসলে ইন্ট্রোডাকশন দেওয়ার এখানে কিছুই নেই। আমি ইতিমধ্যে ট্যাক্স লয়ার, এই পেশায় কাজ করছি। হয়তো বা আমার দীর্ঘ 8-9 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। আর আপনারা নতুন এই পেশায় আসতেছেন, সেই হিসাবে আমরা সামনের ভবিষ্যতে আমাদের একটি পরিচয় হবে। এটা হচ্ছে আমরা ট্যাক্স লয়ার, গভর্নমেন্টের ট্যাক্স কালেকশনে আমরা বিশেষ ভূমিকা পালন করছি। সরকার চালানোর ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে। আমার যে প্রতিষ্ঠানটা আছে এটা হচ্ছে বিডি ট্যাক্স কেয়ার এবং বিটিসি একাডেমি, আপনারা জানেন, অনেকেই এখানে আছেন। আর আমরা, আমাদের কিছু পাবলিকেশন আছে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আপনাদের আইটিপির জন্য একটি বই লিখেছিলাম, বেস্ট প্রিপারেশন ফর আইটিপি এক্সাম, এই বইটি আছে। আমার ইনকাম ট্যাক্সের উপর বই আছে, ভ্যাটের উপর বই আছে। এগুলো এই 2 জুলাইতে সবগুলো আবার আপডেট ভার্সন আসতেছে, নতুন এডিশন আসতেছে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যাদের প্রয়োজন হয় দিতে পারবেন। তাহলে আজকে আমি সবাইকে আবারও, যারা পরে জয়েন করেছেন সবাইকে একসাথে স্বাগত জানিয়ে আমাদের ট্যাক্স লয়ার সোসাইটি 2017-কে আমরা ধন্যবাদ জানিয়ে, তারা এত সুন্দর একটি আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জেনে আমরা শুরু করছি যে কর আইনজীবী নিবন্ধন ভাইবা বা মৌখিক পরীক্ষা 2025, এই পরীক্ষাটা আমরা কিভাবে ফেস করব। যারা পরীক্ষার্থী আছেন তারা ভাইবা ফেস করবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে ভাইবা পরীক্ষার আগে আপনাদেরকে জাজ করা হয়েছে রিটেন এক্সাম দিয়ে, একটি লিখিত এক্সাম দিয়ে। সেখানে বিচার করা হয়েছিল আপনার নলেজ, আপনি আসলে এই বিষয়ে জানেন কিনা, সে বিষয়গুলোকে আপনাকে ভেরিফাই করা হয়েছে। 28,000 পরীক্ষার্থী থেকে 13,400-র মতো আমরা এখানে উত্তীর্ণ হয়েছি। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। যা এখানে যারা এসেছেন সবাই আমরা উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ হওয়ার পরে আমাদের লাস্ট একটি মাত্র ধাপ বাকি আছে, এটা হচ্ছে ভাইবা, মৌখিক পরীক্ষা। প্রশ্ন হতে পারে যে আমরা তো এই বিষয়ে নলেজ আছে, জানি, এটার প্রমাণ দিয়ে এসেছি, তাহলে আবার ভাইবা কেন, মৌখিক পরীক্ষা কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমরা আজকের সেশনেই পেয়ে যাব। কিভাবে পাবো? প্রথমে বলি যে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত মার্ক হচ্ছে আমাদের 50 মার্ক। তবে আপনাকে 50 মার্ক পেতে হবে বিষয়টা এরকম না। যেমন লিখিত পরীক্ষায় মার্ক ছিল 100, সেখানে ছিল 50-এ পাস। এখানে 50 মার্কের পরীক্ষা, বাট পাস মার্ক হচ্ছে 25। তাহলে আপনাকে 25+ করলেই আপনি ভাইভাতে পাস করে যাবেন। তাহলে আমাদের এখানে ভাইভায় পাস মার্ক হচ্ছে 25। তাহলে আমাকে 25 পেতে হবে। এখন আমরা কিভাবে এই 25 মার্ক অর্জন করে ভাইবার উত্তীর্ণ হয়ে পর আইনজীবী হব, এই স্বপ্ন কিভাবে পূরণ করব, সেটা নিয়ে আমরা কথা বলছি। প্রথম আপনার যে দায়িত্ব, যারা আমরা মৌখিক পরীক্ষা দিবেন, আমি কিন্তু আজকে আপনাদের কোনো ক্লাস দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের কাছে কিছু নলেজ শেয়ার করছি, যাতে করে আপনাদের ভাইবাটা সহজ হয়ে যায়। যারা এখনো ভাইবার জন্য কনফিডেন্স পাচ্ছেন না যে হ্যাঁ আমি আসলে ভাই পাশ করতে পারবো কিনা, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আশা করি যে আজকের ক্লাস শেষে তাদের এই কনফিডেন্স চলে আসবে, না, আমার দ্বারা ভাইবা পাশ করা সম্ভব। এটা আসলে সহজ একটি পরীক্ষা। প্রকৃতপক্ষে আমি বলি যে ভাইবা আসলে সহজ পরীক্ষা। অনেকে দেখবেন ভাইবার জন্য বই কিনা, তারপরে তারা শুরু করছে যে কি কি পড়বেন, এটা নিয়ে দৌড়াচ্ছেন না। এগুলো নিয়ে আপনার দৌড়াতে হবে না। ভাইবা পরীক্ষার জন্য কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। এখানে পড়াশোনায় কিন্তু খুব বেশি মার্ক না। কত পার্সেন্ট পড়াশোনায় মার্ক, এটা আমরা আজকে সেশনে জানতে পারবো। দেখেন, প্রথমত ভাইবার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, 1 নম্বর কাজ, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যে আপনার ডকুমেন্ট গুলো প্রিপেয়ার করা। যে আপনার কি কি ডকুমেন্ট এই পরীক্ষার জন্য লাগবে। আপনার 1 নম্বর ডকুমেন্ট হচ্ছে
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিট, অর্থাৎ সার্টিফিকেট এবং মার্কশিট, এটার অরিজিনাল কপি আপনার থাকতে হবে। যাদের এখনো অরিজিনাল কপি কালেক্ট করতে পারেন নাই, দ্রুত সময়ের মধ্যে করে ফেলেন। বর্তমান পেশা সম্পর্কে একটি স্বঘোষণাপত্র, এটার একটা নির্ধারিত ফরম্যাট আছে। এটা কি, এটা আমি একটু পরে বলছি। এরপর সাম্প্রতিক সময়ে তোলা 2 কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি। এটার ব্যাকগ্রাউন্ড আপনি সাদা অথবা ব্লু ইউজ করতে পারবেন, কিন্তু সাম্প্রতিক ছবি দিবেন। এটা তাদের একটা ডিমান্ড থাকে, যাতে আপনার সাথে ছবির সাথে একটু মিল থাকে। এরপর নাগরিক সনদপত্র, এই দুটি বিষয়, বর্তমান পেশা সম্পর্কে ঘোষণা, নাগরিক সনদপত্র, এটা বিষয়ে আমি একটু কথা বলবো। আর এনআইডি কপি, জাতীয় যে পরিচয়পত্র, এই 3টে ডকুমেন্ট আশা করি সবার আছে। শিক্ষাগত সনদপত্র, এটা সবার থাকার কথা, এটা থাকতে হবে, আছে অলরেডি ধরে নিচ্ছি। ছবি আপনি তুলে নিবেন, অথবা যদি রিসেন্টলি তোলা থাকে এটা দিয়ে কাজ করতে পারবেন, এই ছবিগুলো। এবং জাতীয় পরিচয়পত্র, এই সকল অরিজিনাল পেপার রাখার পাশাপাশি এটার একটা ফটোকপি রাখবেন। মূল কপির পাশাপাশি মূল কপি রাখবেন, ফার্স্ট ওয়ান, এবং একটা ফটোকপি রাখবেন। এই ফটোকপিটাকে আপনি সত্যায়িত করবেন। ফার্স্ট ক্লাস অফিসার যারা আছেন, গেজেটেড অফিসার যারা আছেন, তাদের কাছ থেকে আপনি সত্যায়িত করবেন। ঠিক আছে? তাহলে 1 নম্বর হচ্ছে মূল কপিগুলো আপনি রাখবেন, সেকেন্ড হচ্ছে এই কপিগুলো সত্যায়িত করবেন। আপনার এই বর্তমান পেশা সম্পর্কে ঘোষণা, এটা সত্যায়িত করার প্রয়োজন নাই, আমি মনে করি এটা সত্যায়িত করার কোনো প্রয়োজন নাই। কারণ এই লাইবিলিটি তো আপনার, আপনি ঘোষণা দিচ্ছেন, এখানে যে ব্যক্তি সত্যায়িত করবে সে হয়তোবা আপনার পেশা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নাও রাখতে পারে, এজন্য সত্যায়িত করার প্রয়োজনীয়তা নাই। আর বাকি সকল বিষয়গুলো আপনি সত্যায়িত করতে পারেন। তাহলে এই ডকুমেন্ট গুলো কালেক্ট করবেন। এখানে আমাদের দুটি পয়েন্ট রয়ে যায়, যে পেশা সম্পর্কে স্বঘোষণা কিভাবে লিখব, আর নাগরিক সনদপত্র কিভাবে আমরা কালেক্ট করব। এটা আমরা একটু আলোচনা করে দিচ্ছি, যে এটা আপনারা কিভাবে কালেক্ট করবেন, এই বিষয়টা একটু দেখাই, তাহলে আশা করা যায় সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমরা এই ডকুমেন্টগুলো, 1 নম্বর দায়িত্ব, আপনার প্রথম দায়িত্ব এখন এই ডকুমেন্টগুলো কালেক্ট করা। ঠিক আছে? এরপরে 2 নম্বর যে পয়েন্টটা বললাম, এই ডকুমেন্টের মধ্যে দুটো ডকুমেন্ট নিয়ে অনেকের কোশ্চেন থাকে, যেগুলো কোশ্চেন থাকে সেইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এতদিন আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে, যে আমরা এই নাগরিক সনদপত্র কি, ঘোষণাপত্র কি, দেখেন এই সব ঘোষণাপত্র একটি ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিব। এখানে আপনার এটা স্বাক্ষর থাকবে, এটা ঘোষণা থাকবে। ঘোষণা হচ্ছে যে আপনি বর্তমানে কোন পেশায় আছেন। হয়তো বর্তমানে আপনি শিক্ষানবিশ আইনজীবী থাকতে পারেন, আপনি কোনো চাকরি নাও করতে পারেন, যাই আছেন সেটাই ঘোষণা দিবেন। এবং সেখানে আরেকটা থাকবে যে আমি কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হইনি, বা আমি সরকারি চাকরিতে কর্মরত নই। আরেকটি ঘোষণা থাকবে, ইতিপূর্বে আমি আইটিপি সনদ গ্রহণ করি নাই, বা সনদ বাতিল হয় নাই। এই যে যে ঘোষণাগুলো, এই 3টি পয়েন্ট থাকে। ঠিক আছে? আপনার ডিক্লারেশন, সেখানে আপনার সিগনেচার থাকবে, আপনার রোল নাম্বারটা লিখে দিবেন। আর নাগরিক সনদপত্র হচ্ছে আপনার একটা প্রত্যয়নপত্র। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, বা যেখানে আপনি অবস্থান করেন, সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার কাছ থেকে এই সার্টিফিকেটটা সত্যায়িত, অর্থাৎ প্রত্যয়নপত্রটা গ্রহণ করবেন। তাহলে আপনি প্রত্যয়নপত্র গ্রহণ করলেন, এরপরে কি গ্রহণ করলেন? ঘোষণাপত্র। তাহলে আর বাকি 3টে ডকুমেন্ট কিন্তু আপনার কাছে আছে। তাহলে টোটাল এই 5টি ডকুমেন্ট আপনাকে আগে সাজিয়ে গুছিয়ে রেডি রাখতে হবে। ডকুমেন্ট আপনার কাছে এখন রেডি থাকতেই হবে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার এই ডকুমেন্ট গুলো রেডি রাখা। 1 নম্বর কাজ হচ্ছে আপনার এই সকল ডকুমেন্ট গুলো, যে স্বঘোষণাপত্র, এটা আপনি সাদা পেপারে দিবেন, কার্টিস পেপারে দিলেও হবে, স্ট্যাম্প লাগবে না। স্ট্যাম্প এটা অ্যাফিডেভিট না, বা এটা অঙ্গীকারনামা না, এটা শুধুমাত্র আপনার পেশার একটি ঘোষণা। ঠিক আছে? আর যেহেতু আপনি কোনো ইম্পর্টেন্ট প্রফেশনে নাই, সেক্ষেত্রে আপনার এটার জন্য আপনার প্যাডও দরকার নেই। যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট বলতে প্রভিশনাল যে সার্টিফিকেট আছে, এটা অরিজিনাল সার্টিফিকেটের মানে, অর্থাৎ এটা থাকলেও হবে। ঠিক আছে? তাহলে এই সার্টিফিকেট এবং মার্কশিট গুলো আপনি কালেক্ট করে ফেললেন। তাহলে 1 নম্বর পয়েন্ট, ভাইবার জন্য ফার্স্ট যে প্রস্তুতি আমি বলি, এটা হচ্ছে আপনার ডকুমেন্ট সংগ্রহ করা, প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আমি বলে দিলাম, এগুলো কাট। 2য় নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনাকে আসলে জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি,
আপনাকে জানতে হবে যে ভাইভাতে আসলে কি আমাকে শুধু লেখাপড়ার বিষয়ে জিজ্ঞেস করে যে ট্যাক্সে আমি কি কি জানি সে বিষয়ে, নাকি কোন কোন বিষয় আমাকে ভাইভাতে প্রশ্ন হতে পারে। একদম এখানে স্পষ্টত ভাইভাতে আপনাকে শুধুমাত্র আয়কর বিষয়ের জ্ঞান এটা যাচাই করার জন্য ভাইবা না, এটা বা যাচাই করা লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে। অলরেডি আপনি এখানে পাশ করেছেন। আপনি আপনাকে জানানো হয়েছে, আপনাকে যে কোশ্চেন দিয়ে যে আপনি এটা জানেন কিনা, এটা অলরেডি লিখিততে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ এই বিষয়টা আমি জানি। তাহলে ভাইবা কেন? ভাইবায় আপনার এখানে 3 থেকে 5 সদস্যের বিশিষ্ট বোর্ড, কমপক্ষে দুইজন তো থাকবেনই, সাধারণত 3 জন থাকেন। সর্বোচ্চ 5 জন থাকতে পারেন, বাট সাধারণত আমরা কমন নিচে দেখি 3 সদস্যের একটি বোর্ড থাকেন, যারা কর কমিশনার অথবা সমমানের লোকজন সেখানে থাকেন। এনবিআর এর পক্ষ থেকে তারা রিপ্রেজেন্ট করেন। সেখানে আপনাকে আয়কর বিষয়ক জ্ঞান, এটা তো 1 নম্বর, যেহেতু ট্যাক্স লয়ার হবে। 2 নম্বর হচ্ছে আপনার পেশাদার জ্ঞান, যে আসলে এই পেশায় কোনো কাজ করেছেন কিনা, বা আয়করের সাথে আপনার আসলে কোনো রিলেশন সম্পর্ক আছে কিনা, সেই বিষয়টা যাচাই করা। এরপরে দেখে যে আসলে আপনার আইন বোঝার ক্ষমতা কতটুকু, আপনার গেট আপ সেট আপ কেমন, কেমন ভাবে গিয়েছেন ভাই ভাই, আপনি কি একটা টি শার্ট গায়ে দিয়ে ভাই ভাই গিয়েছেন কিনা, উপস্থিত কেমন, আজ এ লয়ার হিসেবে আপনাকে কিভাবে মানাবে কিনা, আপনাকে এই পেশার সাথে আপনার ড্রেস আপ, আপনার ল্যাঙ্গুয়েজ এটা খাপ খায় কিনা, আপনার আচরণ কেমন, ভাষা কেমন, কনফিডেন্স কেমন। এখন একজন ক্লায়েন্ট আপনাকে ট্যাক্সের ফাইল দিল, যদি বলেন না এটা আমি পারবো কি পারবো না আমি জানি না, দেখি চেষ্টা করে, তাহলে তো সেই ক্লায়েন্টও আপনাকে ট্যাক্সের ফাইল দিবে না। তাহলে এখানে কনফিডেন্ট হতে হবে আইনের বিষয়ে, যে এই জিনিসটা আমি জানি, এই বিষয়ে আমি কনফিডেন্ট, আমি এই কাজটা করতে পারবো, সেই বিষয়গুলো দেখবে। এরপর আপনার ব্যবহারিক দক্ষতা, আপনার সাধারণ কমন যে জ্ঞানগুলো, আপনি ট্যাক্স নিয়ে কাজ করেন, তাহলে আপনি জানবেন ট্যাক্সের অথরিটিকে, ট্যাক্সের এখন এনবিআর এর চেয়ারম্যানকে, এই যে যে সাধারণ কিছু জ্ঞান, সেই বিষয়গুলো আপনার আছে কিনা। এই 6টি পয়েন্ট মূলত যাচাই করে, মূল্যায়ন করে। তাহলে ভাইভাতে শুধুমাত্র আপনার আয়কর বিষয়ে জ্ঞান, এটা হলো একটা পয়েন্ট। যদি 5টা পয়েন্ট ধরে মূল্যায়ন করে, তার মধ্যে একটা মানে 20%, আর বাকি 80% হচ্ছে আপনার বাহ্যিক বিষয়াবলী, আপনার নিজেকে জাজ করার জন্য এই ভাইভা। তাহলে এখন আসেন যে এই ভাইভাতে যে পরীক্ষাটা কিভাবে গ্রহণ করা হবে। আপনি দেখেন, আপনি সবকিছু করলেন, আপনি রিটেনে পাশ করেছেন, কষ্ট করেছেন, এই 8 বছর ওয়েট করেছেন, মানে 8 বছর পরে আমাদের ভাইবা হচ্ছে, লং টাইম আপনি ওয়েট করেছেন, কিন্তু ভাইবাও কিছু ব্যক্তি ফেল করে। এত কিছুর করার সত্ত্বেও ভাইবা কিছু ব্যক্তি ফেল করে, এখন আপনি ভাইবা ফেল, তাহলে কি আপনি কর আইনজীবী হতে পারলেন না। তাহলে এই চান্সটা কোনোভাবেই যাতে মিস না হয়, সেজন্য আজকের সেশন, সেজন্য আমাদের প্রিপারেশন শুরু হবে। কিভাবে আমরা যে ভাই ভাই আমরা যাতে মিস না করি, কোনোভাবেই যাতে ভাই ভাইটা আমাদের মিস না হয়, সেই দিকগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের সেশন। তাহলে আমাদের লাস্ট এক, কারণ কোনো কিছুতে যদি কমপ্লিটনেস না আসে, পূর্ণাঙ্গ না হয়, তাহলে কিন্তু হবে না। আপনি সব কিছু পোশাক পরলেন, স্যুট টুট পরলেন, শার্ট পরলেন না, হবে না। সবকিছু আপনি শার্ট টার্ট ভালো মাথায় পাগড়ি দিলেন, প্যান্ট পরলেন না, এটা কমপ্লিটনেস হলো না। যেমন আপনি ঘর সুন্দর করে সাজালেন, ঘরের দরজাই নাই। তাহলে এই বিষয়গুলো আপনাকে কমপ্লিটনেস হলেই সাকসেস, কমপ্লিট করার আগে কিন্তু আপনার চূড়ান্ত সফলতা আসে না। এই চূড়ান্ত সফলতা আপনার কর আইনজীবী হওয়ার যে স্বপ্ন, এই সফলতা আসবেই আপনার ভাইবা এই মৌখিক পরীক্ষায় পাশের মাধ্যমে। তাহলে এখন যে 6টি বিষয় জাজ করে আমরা বললাম, সেই 6টি বিষয় কিভাবে ভাইবা বোর্ডের মোকাবেলা করব, এই এক একটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে দেখেন ভাইবা বোর্ড কিভাবে হচ্ছে। এই 3 জন, একটা নমুনা দেখাই দিচ্ছি আমি, একদম নমুনা, প্র্যাকটিক্যালি। এই 3 জন ব্যক্তি বোর্ডে ধরেন আছে, এই যে আপনি বসে আছেন। এখন ভাইবা বোর্ড কি করবে? আপনাকে, একটা হচ্ছে দর্শনধারী, আপনার গেট আপ সেট আপ দেখবে, আপনার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, আপনার সাউন্ড, এই সকল বিষয় তারা গেস করে, জাজ করে। কয় মিনিটে জাজ করে? মাত্র 3 থেকে 5 মিনিটে। তাহলে আপনার ভিতরে কি আছে, তারা তারা মাত্র 3 থেকে 5 মিনিটে জাজ করে ফেলে। এই 3 থেকে 5 মিনিট টাইমটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই 3 থেকে 5 মিনিটের আপনি ওখানে কিভাবে প্রেজেন্টেশন করেছেন, নিজেকে প্রেজেন্ট করেছেন, এটার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার লাইফের এই কর আইনজীবী হওয়ার স্বপ্নটা। তাহলে এই যে 3 থেকে 5 জন বোর্ড মেম্বার, তারা আপনাকে 2টে প্রশ্ন করতে পারে, 3 4টে প্রশ্ন করতে পারে,
খুব বেশি প্রশ্ন কিন্তু করবে না, যেহেতু আপনাকে সময় পাচ্ছে 3-4 মিনিট জাজ করে, অনেক সময় 1 মিনিট হয়, দুইটা প্রশ্ন হয়। তাহলে এই দুটো প্রশ্ন দিয়ে তারা কিভাবে জাজ করে? আপনার নলেজ জাজটা খুব ইম্পর্টেন্ট না, আনুষঙ্গিক বিষয়গুলো ইম্পর্টেন্ট। এই জন্য ভাইবার জন্য আপনি অনেকে এখন প্রস্তুতি গ্রহণ করছেন যে বাজারে আছেন, কতগুলো বই বের হয়েছে, সবগুলো বই কিনি, অমুক আইন পড়ি। এটা আপনার ব্যাড প্রস্তুতি, ভালো প্রস্তুতি না। ভালো প্রস্তুতি কি, এটা আমি বলছি, হ্যাঁ কিছু নলেজের বিষয় আছে, আপনাকে আপডেট থাকতে হবে, পড়তে হবে, কিছু জিনিস জানতেই হবে, কিছু কমন জিনিস, এগুলো আমরা শীট আকারে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এই যে 3 থেকে 5 জন বোর্ড সদস্য থেকে আপনি 2-4টে প্রশ্ন মোকাবেলা করবেন, তাহলে আসলে এত প্রস্তুতি কিসের? হ্যাঁ, যারা প্রস্তুতি নিচ্ছেন না, আপনি তাদের কাছ থেকে কিন্তু একটু এগিয়ে আছেন। আমাদের কি প্রস্তুতি? এই প্রশ্নে আনসার দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, প্রথম প্রস্তুতি হচ্ছে আপনার মানসিক প্রস্তুতি, পেশাগত প্রস্তুতি, আত্মবিশ্বাস, এটি হচ্ছে 80% প্রস্তুতি শেষ। ফার্স্ট প্রস্তুতি হচ্ছে আপনার কনফিডেন্স, নিজের পেশার দক্ষতা, নিজের গেট আপ, সেট আপ, পোশাক, কথাবার্তা, স্টাইল, অর্থাৎ নো দ্য সেলফ, আপনি যা তা, এটাই হচ্ছে 80% প্রস্তুতি শেষ। এটাকে সাজায় গুছাতে হবে। দেখেন না একটা এখন বর্তমানে মেকআপের যুগ, দেখছেন যে একদম দেখতে চেহারা অত ভালো দেখায় না, কিন্তু মেকআপ টেকআপ করে হচ্ছে চেনাই যায় না, রূপ পরিবর্তন হয়ে যায়। তাই সেই সিস্টেমে আপনাকে আসতে হবে, আপনি যাই আছেন কোনো সমস্যা নাই, কিন্তু ভাইবা বোর্ডে এভাবে আপনাকে প্রেজেন্ট করবেন যাতে ভাইবা বোর্ড কনফিউজড হয়ে যায়, যে আপনার আসল রূপ যাতে তারা ধরতে না পারে। তাদের এখানে যে বিষয়টা গ্যাপ আছে, সেই বিষয়টাকে আপনারা আত্মবিশ্বাসের জায়গায়, পেশার দক্ষতার জায়গায়, আপনার গেট আপের জায়গায়, আপনার মুখের যে এক্সপ্রেশন, যে কনফিডেন্স, যে আপনার মধ্যে ভীতি নাই, সেই বিষয়গুলো তাদের সামনে, কথা বলার ধরন, স্টাইল, সাউন্ড, সেগুলো যদি এমন ভাবে প্রেজেন্ট হয় ওই মেকআপের মতো, যেমন আপনার নিজেকে যেন আপনি নিজেই না চিনতে পারেন, ভাইবা ওই সময় যাতে আপনাকে তারা সেভাবে দেখতে পারে। এজন্য কি যোগ্যতা দরকার? এজন্য আপনার এই 80% কাজ শেষ, আর পড়াশোনা 20%, 20%। কেন 20% পড়াশোনা ধরলাম? আর আপনাকে ধরেন কখন প্রশ্ন করলো তা আপনি কি ই রিটার্ন দিয়েছেন, বলেন দিয়েছেন, ই রিটার্নে কত ধারায় দিতে হয় বলেন তো? সেলফ রিটার্ন কত ধারায় দিতে হয়? রিটার্ন তো সেলফ রিটার্ন, আপনি ধারাটা বলতে পারলেন, তাহলে ওই তবে এই একটা কোশ্চেনের কারণে আপনি বাদ হয়ে যেতে পারেন, কারণ জানেন যে তো কিছুই জানেন না, ইনকাম ট্যাক্সের কোনো নলেজই নাই। তাহলে এরকম কিছু কমন প্রশ্নের উত্তর জানতে হবে। আর যদি জটিল প্রশ্নের উত্তর আপনি নাও পারেন, আপনি ভাই ভাই পাস। একটা কঠিন প্রশ্ন আপনাকে করলো, আপনি পারলেন না, স্মার্টলি হ্যান্ডেল করলেন, তাহলে ওরা হ্যান্ডেল করার ক্যাপাসিটি, যে এই প্রশ্নের আনসারটা কিভাবে দিচ্ছে, প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছে, এই ধরনের কারণে আপনি পাশ করে যাবেন। তাহলে এখন ভাইভাতে প্রস্তুতির জন্য 1 নম্বর কথা হচ্ছে, আপনাকে পড়াশোনা খুব বেশি করার দরকার নাই। যেটা বললাম যে আপনাকে এখন মেকআপ করতে হবে, পড়াশোনা বাদ, অত বেশি পড়াশোনার দরকার নেই। 2 নম্বর হচ্ছে আপনার এই কনফিডেন্স নিয়ে আসতে হবে, যে ভাইভাতে ভয় পাবেন, একদম কাচুমাচু হয়ে যাবেন, ঘামায় যাচ্ছেন, এই ফেজ যাতে আপনাকে না হয়, এই জন্য বাসায় বসে নিজে একটু কনফিডেন্ট হবেন, নিজে প্রয়োজনে আয়নার সামনে বসে 2-1টি ভাইবা দিবেন। আর যারা আপনারা অনেকে প্রফেশনাল আছেন, ইতিপূর্বে অনেক ভাইবা ফেস করেছেন, তাদের কিন্তু এই প্রবলেমগুলো এতটা বেশি হবে না। যারা বিশেষ করে নতুন নবীন, তাদের ক্ষেত্রে আপনাকে এভাবে একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, কিন্তু বিনয়ী থাকতে হবে। আত্মবিশ্বাসী কিন্তু বিনয়ী, আপনি কনফিডেন্ট থাকবেন, এর মতো এই নয় যে আপনি অহংকারী হয়ে যাচ্ছেন, বিনয়ী হতে হবে। তার এই যে প্রস্তুতিগুলো, এটি হচ্ছে 80%। এখন 20% পড়াশোনাও করতে হবে। এখন দেখেন এই 80% এর মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতি আপনার আসে, কনফিডেন্স তো পরে, আগে হচ্ছে পোশাক, আগে দর্শনদারি, তারপরে গুণ বেচারি। তাহলে আগে আপনাকে গেট আপটা কেমন হচ্ছে, আপনি ইন্টারভিউ ভোটে কেমন ভাবে ঢুকবেন। মানে একজনে ঢুকছে একটা নর্মাল একটা শার্ট পরে, ভালো দেখাচ্ছে না শার্টটা, কালারে ম্যাচিং হয় নাই, ইমপ্রেশন নষ্ট করে দিয়েছে। আর একজন শুট কোট টাই পরে যাচ্ছে, একটা ইমপ্রেশন, লয়ার ভাব এসেছে, গেট আপ এসেছে, তার প্রতি একটু অন্য প্রকার ইমপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে। তা আপনাকে এখানে অবশ্যই ফর্মাল পোশাকে যেতে হবে। ফর্মাল পোশাক কি, আপনি আপনি হালকা রঙের শার্ট পরবেন, এটা সাদা হতে পারে, নীল হতে পারে, একদম এক কালার, অনেক কালার মিক্সড আপ এরকম শার্ট পরবেন না। প্যান্ট পরবেন, এটা অবশ্যই ডার্ক রঙের, হয়তো কালো হতে পারে বা নেভি ব্লু হতে পারে, ডিপ টাইপের হবে। কালারিং প্যান্ট আপনার পরার দরকার, বিভিন্ন কালারের এখন নকশা করা প্যান্ট আছে, এগুলো দরকার নাই।
টাই থাকতে পারে, না থাকলেও এখানে কোনো সমস্যা নেই, তবে পেশাদার লোকের জন্য টাইটা গুরুত্বপূর্ণ। আমি বলি কি, যাদের শুট কোট আছে, টাই আছে, তারা সম্পূর্ণটা কমপ্লিট করে যান। তো সাদা শার্ট আছে, আপনার কালো কোট পরলে খুব, বা ব্লু কোট পরলে সেটা ফুটে ওঠে, দেখতে সুন্দর দেখায়, আপনাকে স্মার্ট দেখায়, আপনাকে একদমই লয়ার একটা ফিল আসে আপনাকে দেখলে, সেই বিষয়টা জানলে হয়, ঠিক আছে। জুতাটাও আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একদমই দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কাদা, বৃষ্টির দিন এখন, কাদা টাদা মেখে যাতে জুতা দিয়ে উপস্থিত না হয়, যদি হ্যাঁ বৃষ্টিতে আপনি ভিজে যান, সেক্ষেত্রে যাতে আপনার একটা বিকল্প ব্যবস্থা থাকে, যে আমার একটা রুমাল থাকলো বি থাকলো, আমি জুতোটা বা এটা মুছে সুন্দর করে যেতে পারি। আর আপনি আগে যাবেন, ছাতা নিয়ে যাবেন, যাতে আপনি এই প্রবলেম গুলোতে ফেস না করেন। পোশাক গুলো সুন্দর হোক, দেখতে গেট আপটা ভালো হোক, এটাই আপনার 50% মার্ক কাভার করবে ভাইবা। 25% হচ্ছে আপনাকে দেখলেই বোঝা যাবে যে না, হ্যাঁ এ লয়ার হওয়ার যোগ্য। পরে কথা বলি, ভাষা পরে, লুক দেখে বোঝা যাচ্ছে, যখন আপনি এন্ট্রি নিচ্ছেন বুঝতেছেন যে হ্যাঁ একজন আসতেছে যে লয়ার হওয়ার যোগ্য। এটা যাতে ভাই ওয়ার্ডের যারা আছেন তাদের কাছে মনে হয় যে একজন লয়ার হবেন এরকম একজন ব্যক্তি আমার এখানে ভাই বাড়িতে আসছে, ইমপ্রেশন যাতে হয়, ঠিক আছে। চুল দাড়ি একটু পরিপাটি করবেন, একটু আশ্রয় টাশ্রয় যাবেন, যারা দাড়ি রাখেন দাড়িটা সুন্দর থাকবে, যারা শেভ করেন সেই পরিপাটি থাকবে, ঠিক আছে। এভাবে করে আপনি ড্রেস আপটা ঠিক করে যান। তাহলে 1 নম্বর, ভাইবা বোর্ডকে আপনি কিভাবে ইমপ্রেস করবেন, ড্রেস আপ। যারা ফিমেল আছেন তাদের ক্ষেত্রেও আপনার পোশাকের হিসাব করতে পারেন, আমি এখানে স্টাইলগুলো দিয়ে দিয়েছি। যারা ভিন্ন ধর্মের আছে তাদের ক্ষেত্রে আপনি শাড়ি ইউজ করতে পারেন, বাট এই কালারিংটা আপনাকে খুব মোস্ট ইম্পর্টেন্ট। যে অনেকে মেয়েরা খুব মনে করে যে আমরা অত জাঁকজমক পূর্ণ কালার, ঝাঁকানাকা কালার পরে গেলে ইমপ্রেস করে না, এটা না ভাই ভাই, আপনাকে প্রফেশনাল কালার ইউজ করতে হবে, ঠিক আছে। যে কালার গুলো প্রফেশনের সাথে যায়, সাদা মাটা কালার, দামি জিনিস হতে পারে কোনো সমস্যা নেই, সাদামাটা কালার হতে হবে, সুন্দর দেখাতে হবে, ঠিক আছে। হিজাব পরলেও হিজাব পরে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, যারা হিজাব পরেন। বোরকা পরেও আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। শাড়ি পরেও যেতে পারবেন যারা শাড়ি পরেন। যাদের শাড়ি পরা অভ্যাস নেই, যারা ফিমেল আছেন, তারা আবার শাড়ি পরতে যায় না, যে শাড়ি ঠিক মতো হচ্ছে না, এটা যাতে না হয়, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। ফার্স্ট ইমপ্রেশন আপনার ড্রেস আপ। তাহলে ফার্স্ট ইমপ্রেশন কি দিয়ে ভাই বোন আপনি কি সবাইকে ইমপ্রেস করবেন? ড্রেস আপ দিয়ে, 1 নম্বর ইমপ্রেশন। দ্বিতীয় হচ্ছে আপনার শিষ্টাচার, 2 নম্বর পয়েন্ট। তাদের সাথে কথা বলবেন। কথা বলার সময় দেখা যাচ্ছে যে একজন প্রশ্ন করছে আর একজনের দিক তাকায় কথা বললেন, বুঝলেন? বা নিচের দিক থেকে উত্তর দিচ্ছেন, হবেন উপরের দিক থেকে আপনি একদম স্বাভাবিক ভাবে সোজা হয়ে বসুন, এরকম ঝুঁকে বসবেন না কখনো। স্বাভাবিকভাবে বসুন, যিনি প্রশ্ন করছেন তার দিকে তাকিয়ে, একদম ফুল এরকম তাকানোর দরকার, বড় চোখে না, হালকা ভাবে তাকিয়ে আনসার দেন, ঠিক আছে। অপ্রস্তুত অভিব্যক্ত, যেন আমি প্রস্তুত নই এরকম যাতে না হয়, আগে কনফিডেন্টের সাথে আপনি বসেন, তারপরে আপনি প্রশ্নের উত্তর দেন, একটু ভেবে উত্তর দেন, 2 সেকেন্ড সময় নেন, 1 সেকেন্ড সময় নেন, কোনো সমস্যা নাই। সময় যাতে বেশি না হয় এদিকেও খেয়াল রাখবেন, ঠিক আছে। এরপর যদি কোনো বিষয় আপনি না জানেন, তাহলে আপনি বিনয়ের সাথে বলেন যে এই বিষয়টা আমি জানি না, বা এই বিষয়টা আমার জানা নেই। আপনি বিনয়ের সাথে তাদেরকে বলেন যে এই বিষয়টা আপনার জানা নাই, আমি জেনে নিই। এভাবে বলেন যে আমি এই বিষয়টা স্যার জানি না, আমি জেনে নিই। একদম বিনয়ের সাথে, যে এই বিষয়টা আমি জানি না, আমি জানার চেষ্টা করবো বা জেনে নিব, ঠিক আছে। হালকা মুচকি হাসেন, যাতে আপনাকে দেখে গম্ভীর মনে না হয়, আবার অট্ট হাসি হাসেন না কোনো বিষয়ে। এবার অনেকে হাত পা নাড়াচাড়া একটু অভ্যাস আছে, বসলেই পা একটু নাড়ায়, হাত একটু নাড়ায়, এইগুলো করা যাবে না, এগুলো দেখতেই দৃষ্টিকোণ, ঠিক আছে। আর হাত গুছিয়ে রাখা, অনেকে টেবিলের উপর হাত রাখা, এটা যাবে না, যে আপনার সামনে টেবিল আছে এই টেবিলের উপর হাত রাখবে, এটা করা যাবে না। হাত আপনার কাছে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে। যদি আপনি অল্প কিছু জানেন, যে পুরোটা জানেন না, যতটুকু জানেন স্পষ্ট হয়ে বলেন স্যার এতটুকু আমি জানি এই বিষয়ে, ঠিক আছে? আর অবশ্যই সোজা হয়ে বসতে হবে। তাহলে এই যে শিষ্টাচার, এই 9টি পয়েন্ট বললাম শিষ্টাচারের, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ 80% আমরা হচ্ছে ইমপ্রেশন দিয়ে তাদেরকে মোটামুটি ম্যানেজ করে ফেলবো, বাকিটা হচ্ছে অন্য কি পড়াশোনার বিষয়ে আসবে। এরপরে আপনার যদি কি পূর্ব প্রস্তুতি থাকবে, 1 নম্বর হচ্ছে আপনি অবশ্যই টাইমলি, টাইমের আগে উপস্থিত থাকবে, যাতে আপনাকে কল করলে সাথে সাথে যেতে পারে। কিন্তু অনেকের মোবাইল ফোন থাকে, নিয়ে আসতে হয় দূর থেকে, এসে কোনো সমস্যা নেই, এটা আপনি সব থেকে ভালো অফ রাখেন, অথবা সাইলেন্ট মোডে রাখতে হবে, বা ইয়ার মুড দিয়ে রাখেন, ঠিক আছে। যাতে করে কোনোভাবেই ভাইবা বোর্ডে আপনি বিব্রতকর পরিস্থিতি না পড়েন। আর ডকুমেন্ট গুলো গুছিয়ে রাখবেন, আপনি একদম মাস্টার্স থেকে শুরু করে গুছিয়ে রাখবেন, যাতে একটার পর একটা যাতে তারা দেখলে উল্টালে বুঝতে পারে।
এলোমেলো ডকুমেন্টস আপনি কখনোই দিবেন না, এটা আপনাকে ব্যাড ইমপ্রেশন যে আপনার ডকুমেন্টস গোছানো নেই, সবগুলো আছে একটা ফাইলে, গোছানো নেই না, সিরিয়ালি ডকুমেন্টস গুলো থাকতে হবে। এরপর পোশাকটা আপনি অবশ্যই আগের দিন পরীক্ষা করে যান যে আপনার আয়রন করা, তারপর সব বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা, তো হঠাৎ করে যাতে আপনার ঝামেলায় না পড়তে হয়। এবং মানসিক প্রস্তুতি নেন, এবং শালীনতা যেটা বললাম যে পরিবেশটা আপনি বজায় রাখেন। দেখেন এই যে যে আপনার মানসিক প্রস্তুতি, মেন্টাল প্রস্তুতি, মেন্টাল সেটআপমেন্ট, এটি ভাই ভাই আপনাকে সব থেকে বেশি কাজে দিবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কাভার করতে হবে, জানতে হবে। এরপরও ভাইবা বোর্ডে আপনি উপস্থিত হলেন, কিভাবে আপনি ঢুকবেন রুমের ভিতরে, কিভাবে বের হবেন, এখানে কিছু পয়েন্ট আমি বলে দিই। প্রথম হচ্ছে দরজায় আপনি নক করবেন, যদি নক করার প্রয়োজন না হয়, যে তারা আসতে বলে, সেক্ষেত্রে আপনি অনুমতি দিয়ে স্যার আসতে পারি। এরপরে আপনি আসসালামু আলাইকুম দিলেন, সালাম দেওয়ার চেষ্টা করবেন, যাতে সবাই মুসলমান হোক অমুসলিম সালাম দেবেন আসসালামু আলাইকুম। এবার ভিতরে এসে আপনি সাথে সাথে বসে বলবেন, ভিতরে আসবেন আপনি একদমই স্লোলি আসবেন না, স্বাভাবিকভাবে হেঁটে আসবেন। যদি বলেন যে বসেন, তখন বসে বসে যাবেন। আর যদি বসতে না বলে, তখন তখন আপনি তারা অবশ্যই বসতে বলবে, তখন আপনি বসে যাবেন। এবং যদি আপনাকে পরিচয় জিজ্ঞাসা করে, তখন সংক্ষিপ্তভাবে পরিচয় দেন। আর যদি পরিচয় জিজ্ঞাসা না করে, পরিচয় দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এরপর উত্তর শেষে ধন্যবাদ জানান, যে উত্তর পেয়েছেন, ধন্যবাদ স্যার। যে কোনো প্রশ্ন করে ধন্যবাদ স্যার, এভাবে আপনি দেন। এরপর আহ, তাদের সাথে যে একটু আহ, যাওয়ার সময় একটু শান্তভাবে, একটু হালকা, একটু বিনয়ের সহিত আপনি বের হন। ঠিক আছে? এরপর শান্তভাবে চেয়ার থেকে উঠুন, তাড়াহুড়ো করবেন না। এরপরে ধীরে এবং শালীনতার সহিত রুম থেকে বেরোন, তাড়াহুড়ো করবেন না। অনেক সময় জুতাতে আপনি দেখা স্লিপ করতে পারে, এই সব বিষয়গুলো দেখবেন। এরপর যদি দরজা বন্ধ করার বিষয় থাকে, তাহলে অবশ্যই আস্তে বন্ধ করবেন। দরজা খোলার সময় যেমন আপনি আস্তে খুলবেন, বন্ধ করার সময় আপনি আস্তে বন্ধ করবেন। একটা ঘটনা ঘটেছিল যে ভাইবা, কেন কিছু সময় তারা বিরতি নেয়, একদম খাবার সময় একটু বিরতি নিচ্ছে, সেই সময় একজন পরীক্ষাতে ঝুঁকে গেছে, দেখা গেলো কি সে পরীক্ষা বাদ হয়ে গেছে। ভাইবা খুব ভালো হয়েছে কিন্তু বাদ হয়ে গেছে। তাহলে এই যে যে শিষ্টাচার গুলো, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এগুলো বুঝতে হবে যে আমি কখন ভাইবা বোর্ডে প্রবেশ করবো, আমার কল আসলেই আমি প্রবেশ করবো। এরপর কিছু মৌখিক পরীক্ষার জন্য কিছু বিষয় আমি বলি, এখানে 9টি পয়েন্ট আমি বলবো, এটা আপনাকে জানতে হবে। যেমন হচ্ছে আপনার পড়াশোনা, যেমন আপনি কোন সাবজেক্টে পড়েছেন, এই গুলো মনে রাখবেন। যেমন আপনি আইনি পড়েছেন, বলে কোন কোন সাবজেক্টে পড়েছেন, দু একটা সাবজেক্টের নাম বলেন তো, কি কি পড়ে আসছেন। তখন ল গুলো, যেমন আপনি প্রথমে বলতে পারবেন ইনকাম ট্যাক্স লটা পড়েছি স্যার, ইনকাম ট্যাক্স আইন পড়েছি আমি, এভিয়েশন ল পড়েছি, যে যে ল গুলো পড়েছেন একটু মনে রাখবেন। যদি অ্যাকাউন্টিং এ হয়ে থাকেন, সেখানে বলে দেবেন আপনি কোন কোন সাবজেক্ট গুলো পড়ে আসছেন, বা কি কি ডিগ্রি আছে বলেন। আপনার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, ব্যক্তিগত প্রশ্ন। এটা আপনাকে অবশ্যই আগে একটু পূর্ব প্রস্তুতি নিবেন, যে আমি কিভাবে বলবো, কিভাবে প্রেজেন্ট করবো, কিভাবে শুরু করব। এবার নিজের এলাকা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, যে কোন জেলা আপনার, সেখানে কোনো বিখ্যাত ব্যক্তি, গুরুত্বপূর্ণ স্থান, এই সম্পর্কে আপনাকে জেনে নেন। আপনার এলাকার যতগুলো গুরুত্বপূর্ণ স্থান আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তাদের সম্পর্ক গুলোতে আপনি একটু জেনে নেন, তাহলে আপনার জন্য আরো বেটার হবে। ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ যত ব্যক্তি আছে, অত দুই চারজন সম্পর্কে জানেন, একদম সবার জানা লাগে বিষয়টা এরকম না, আপনার জেলার। ঠিক আছে? এরপরে প্রশ্ন যদি তারা ইংলিশে করে, তখন আপনি ইংলিশে পারছেন না, যে কি করবেন, আপনি কি বাংলায় উত্তর দিবেন? হ্যাঁ, আপনি বাংলায় ডিরেক্টলি অ্যান্সার দেওয়ার বলার দরকার নেই, আপনি বলবেন স্যার আমি কি বাংলায় এটাকে উত্তর দিতে পারি, অথবা ইংলিশে বলেন মে আই আনসার ইন বাংলা। যদি তারা ইংলিশে প্রশ্ন করে, আর বাংলায় প্রশ্ন করলে এটা অনুমতি নেওয়ার প্রয়োজনই নেই, আপনি বাংলায় উত্তর দিবেন। যে প্রশ্ন যেভাবে করবে আপনাকে সেভাবে আনসার করতে হবে, প্রশ্নের ধরন অনুযায়ী আপনার আনসার হবে। তো প্রশ্ন ইংলিশে করেছে, হওয়া উচিত ইংলিশে, কিন্তু আপনি মনে করছেন না ইংলিশে আপনি কনফিডেন্স পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি বাংলায় ভার্সন ইউজ করবেন, বাংলায় উত্তর দিবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? এরপরে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই উচ্চারণ স্পষ্টতা থাকতে হবে, জড়তা থাকলে হবে না। এটা, আর যে কথা বললাম, যদি আপনি না জানেন, ইনিয়ে বিনিয়ে উল্টাপাল্টা বলার চেষ্টা করবেন না, ভুল বলার চেষ্টা করবেন না। কারণ যারা ওখানে বসে আছে, আপনি জানেন তারা ট্যাক্সের প্র্যাকটিশনার ছিলেন দীর্ঘদিন, ট্যাক্স নিয়ে কাজ করছেন দীর্ঘদিন, তারা এনবিআর এর গুরুত্বপূর্ণ পদে আছেন, ট্যাক্স কালেকশনের সাথে তারা জড়িত। অতএব তারা এই সব বিষয় কিন্তু জানে, এমন কোনো বিষয় প্রশ্ন করবে না যে তাদের না জানা।
তো এই বিষয়ে তারা অজানা আছে, জানেই না, সে বিষয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করবে না। সে বিষয়ে তারা জানে, যে বিষয়ে তারা জানে সে বিষয়ে আপনি ইনিয়ে বিনিয়ে উল্টাপাল্টা বলার কোনো সুযোগই নাই। আপনি না পারলে বলবেন যে বিষয়টি জানি না, তবে স্যার আমি জানার চেষ্টা করব, পরবর্তীতে জেনে নিব। এভাবে কনফিডেন্স দিবেন যে আমি আগ্রহ আছে, আমি এখনো শিখছি, আমি জানি না। আর বেশি এক্সপার্টি শো করবেন না। যেমন যদি প্রশ্ন করেন যে আপনি কি কি কাজ জানেন? আমি সব কাজ পারি স্যার, দীর্ঘদিন কাজ করতেছি এই লেভেল, এই সকল কথা বললে তারা জটিল প্রশ্ন যেতে পারে। আপনি সহজে যে আমি ট্যাক্স শিখতেছি, আমি এখন আইটিপি হবো, ট্যাক্সে কাজ করবো, ট্যাক্স শিখতেছে, লার্নিং এর মধ্যে আছি, এই বিষয়টা বলবেন। আর অনেকে যারা ধূমপানের আছেন তারা অন্তত ওই দিন আগে 2 4 5 ঘন্টা ধূমপান করেন না। মুখের এক্সপ্রেশন গুলো আপনি করেন, বডি স্প্রে ইউজ করেন, খুব ভালো একটা ইমপ্রেশন যাতে হবে, খুব বেশি ইউজ করা যাতে আহ, বুঝতেই তো পারছেন যে এই বিষয়গুলো আপনাকে ই ই করবে অন্তত ভাবে। আর অপ্রয়োজনীয় উত্তর দিবেন না। একটা উত্তর যেটা প্রয়োজন নাই আপনি দিচ্ছেন, বড় করে দিচ্ছেন, দরকার নেই। আপনাকে বলছে 2টা বাক্য বলতে, আপনি 3 4টে বাক্য বলা শুরু করছেন, দরকার নেই। তাহলে এখানে মূল পয়েন্ট কি? মূল পয়েন্ট হচ্ছে আপনার আত্মবিশ্বাস, আপনার ভদ্রতা, আপনার যে অনেস্টি। এই 3টি বিষয় তারা সব থেকে বেশি যাচাই করবে। এটি হচ্ছে আপনার সফলতার, ভাইবা সফলতার মূল কাজ। এখন আসেন, আমরা যে সফল হব, এই সফলতার পরে আমাদের যে প্রাথমিক কিছু প্রশ্ন আছে, কিছু কমন প্রশ্ন আছে আপনার ব্যক্তিগত সম্পর্কে, পেশা সম্পর্কে। সেইগুলো কি যে আপনার পড়াশোনা, কাজ সম্পর্কে ভাই ভাই প্রশ্ন করতে পারে। একটা মোস্ট কমন একটা প্রশ্ন। আপনাকে শুধুমাত্র যে ইনকাম ট্যাক্স আইন থেকে প্রশ্ন করে, বিষয়টা কি এরকম? না, আপনাকে শুধুমাত্র ইনকাম ট্যাক্স আইন থেকে প্রশ্ন করবে না, আপনার কিছু কমন প্রশ্নই করতে পারে। যেমন আপনার নাম কি এটা জিজ্ঞেস করতে পারে। আপনি একদম সার্টিফিকেটের যে নাম আছে ওইটা বলবেন, যাতে সংক্ষিপ্ত নাম বলে না দেন। ঠিক আছে? আমার নাম ইমতিয়াজ ইসলাম বলে দেন ইমতিয়াজ, এতটুকু যাতে না হয়, নিক নেম না, টোটাল নামটা আপনি বলবেন যেভাবে আপনার সার্টিফিকেটে বলা আছে, সেভাবে আপনি সুন্দর করে নামটি বলবেন। নাম বলার ক্ষেত্রেও কিন্তু আপনার সৌন্দর্য আছে। এটা আপনার নামটা সঠিকভাবে উচ্চারণ করবেন, তারা ঠিকভাবে শুনতে পায়। কারণ নামের অনেক সময় আমাদের আরবি নামগুলো শুনতে ভিন্ন মনে হতে পারে। এই জন্য আপনার সঠিকভাবে নামটা বলবেন। যদি বলে যে আপনি কি করছেন, তাহলে আপনি ওই স্বঘোষণা পত্র যে পেশা লিখেছেন ওইটা বলবেন। দেখা যাচ্ছে অনেকে কিন্তু লিখেছেন নট অ্যাপ্লিকেবল, যে আমার কোনো পেশা নাই। সেখানে আবার বললেন না আমি সরকারি চাকরি করছি বা অন্য কাজ করছি। এইরকম ভুল তথ্য যাতে না হয়, আপনি যেটা ঘোষণাপত্র আপনার কাছে আছে ওই অনুযায়ী বলেন যে আমি এই চাকরিটা করি। যেটা করছেন এক্স্যাক্টলি বলেন, যেটা আপনি স্বঘোষণায় লিখেছেন ওইটাই বলেন। এরপর যদি বাড়ি কোথায়, এই যে 3টে কমন প্রশ্ন, এটা ভাইবাতে একদম কমনলি জিজ্ঞেস করবে আইটিবি। অর্থাৎ এখন আবার দেখেন, আপনার কিন্তু আইটিবি পরীক্ষা বলে অনেকে, আইটিবি না কিন্তু ইনকাম ট্যাক্স লয়ার, কর আইনজীবী। আর এটা কর আইনজীবী বলা হয়েছে আইনে। এই কর আইনজীবী 327 নম্বর সেকশনে আমাদের স্পষ্ট বলা আছে, তারা হচ্ছে সকলে কর আইনজীবী। যারা হচ্ছে করদাতার প্রতিনিধি হিসেবে কাজ করবেন, সবাই হচ্ছে কর আইনজীবী, ট্যাক্স লয়ার, ইনকাম ট্যাক্স লয়ার। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আপনার একদমই কমন কোশ্চেন যেটা আপনাকে করতে পারে, যে আপনি কর আইনজীবী কেন হতে চান, কেন এই পেশায় আসতে চান? তাহলে আপনি একটা পেশায় আসেন, তখন আপনি কেন আসতে চান, কি বলবেন? প্রথমেই বলবেন যে আমার এই কাজটি এই ট্যাক্স লয়ার এই পেশাটা আমার কাছে ভালো লাগে, আমার কাছে সম্মানজনক মনে হয়। এই শব্দটা অবশ্যই বলবে, এই পেশাটা আমার ভালো লাগে, এটা ভালো লাগার একটা পেশা, এটা সম্মানজনক মনে হয়। এবং আরেকটি কথা বলবেন যে এই পেশা সরকারের রাজস্ব আহরণের সাথে যুক্ত, যেটা সরকারের কল্যাণে বা দেশের কল্যাণে আমি কাজ করার সুযোগ পাবো এখানে। ঠিক আছে? দেশের কল্যাণে এখানে কাজ করার সুযোগ পাওয়া যায়, যে এমন একটি পেশা যে পেশায় দেশের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া যায়। সকল পেশায় কিন্তু দেশের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া যায় না। তাহলে এই কর আইনজীবী পেশাটা এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণে, দেশের রাজস্ব আহরণের, কালেকশনের সুযোগ পাওয়া যায়। এই জন্য আমি এই পেশায় আসতে চাই। তাই প্রথমত এই পেশা আমার ভালো লাগার একটা পেশা। দুই একটি সেন্টেন্স বলেন, এই পেশাটা আমার ভালো লাগার একটা পেশা, আমি এই পেশাটা ভালো লাগে, আমি ট্যাক্স শিখতে চাই, ট্যাক্সটা আমার ভালো লাগার একটা পেশা, এটা আমার কাছে সব থেকে কি সম্মানজনক পেশা মনে হয়। এবং এটার কারণে আমার কি হয়, সরকারের রাজস্ব আহরণে আমি সহযোগিতা করতে পারি, নাগরিক হিসেবে আমি দায়িত্ব পালন করতে পারি। এই দায়িত্ব পালনের থেকে, ট্যাক্স সচেতনতা বৃদ্ধি থেকে আমি কিন্তু এই পেশায় আসতে চাই। তাহলে আপনি এখানে দুই একটা কথা বলবেন, আমি অনেকগুলো বললাম, সবগুলো বলার দরকার নেই, আপনার যেটা ভালো লেগেছে সেখান থেকে আপনি 2 4টে শব্দ বলে ফেলেন। এখন আপনাকে বলতে পারি যে কর আইনজীবীর কাজ কি, বলেন তো, আপনি তো কর আইনজীবী হতে চান, কাজ কি? এখন এই যে কর আইনজীবী কি কাজ করবে,
এই বিষয়টা আমাদের কর আইনের 327 নম্বর সেকশনে বলা আছে। তাদের কাজ হচ্ছে করদাতার প্রতিনিধি হিসেবে কাজ করবে। তাহলে কর আইনজীবীর প্রথম কাজ হচ্ছে করদাতার প্রতিনিধি হিসেবে কাজ করা, রাজস্ব আহরণে সহযোগিতা করা, করদাতাকে রিটার্ন দাখিলে সহযোগিতা করা, তার পক্ষে কর হিয়ারিং এ দেওয়া, মামলা করা। আরেকটা কাজ আপনি বলতে পারেন যে ট্যাক্স নলেজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার রেসপন্সিবিলিটি, নিজ থেকে দায়িত্ব। কিন্তু আইনে কি কাজ বলা আছে? করদাতার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। কর আইনজীবী যারা হবেন, ইনকাম ট্যাক্স লয়ার, সবাই করদাতার প্রতিনিধি হিসেবে কাজ করবেন, রিপ্রেজেন্টেশন করবেন, অথরাইজড পার্সন হিসেবে তারা কাজ করবেন। এই কাজটা আপনাকে জানতে হবে। 327 নম্বর সেকশনটা সবাই পড়বেন, মাস্ট বি। কারণ এই সেকশন আপনাদের সেকশন, আপনাদেরকে এই ধারায় নিয়োগ প্রাপ্ত হবেন। তাহলে 327 নম্বর সেকশনটা নোট রাখেন, এই সবাই পড়বেন। এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে একজন করদাতা আপনার কাছে এসেছে, আপনি কর আইনজীবী হয়ে গেলেন, আপনার প্রশ্নই করতে পারে স্বাভাবিকভাবে যে একজন করদাতা আপনার কাছে এসেছে, কর দিবে, আয়কর রিটার্ন দিবে, আপনি কি পরামর্শ দিবেন? তবে আপনি কি বলবেন? যে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দিতে হবে, এবং আইন অনুযায়ী আপনার সকল সম্পদ, সকল বিনিয়োগ, সকল দায় আপনাকে এই আয়কর রিটার্নে উল্লেখ করতে হবে, আপনাকে তথ্য দিতে হবে। তথ্য দিলে আপনি সরকারকে যথাসময়ে ট্যাক্স দিয়ে দিবেন। তাহলে আপনি কোনো আয় গোপন করবেন না, তাকে পরামর্শ হবে যে আপনি কোনো আয় গোপন করবেন না, কোনো সম্পদ গোপন করবেন না। এই নেগেটিভ গুলো তাকে অ্যাভয়েড করতে হবে, যে আয় করে আপনি সকল সম্পত্তি প্রদর্শন করবেন, সকল আয় ব্যয় সঠিক হিসাব আপনি দিবেন, এবং গভর্নমেন্টকে সঠিকভাবে আপনি যে টাকা ট্যাক্স আছে সেই টাকাই পরিশোধ করবেন। তাই ট্যাক্স ফাঁকি রোধ হয়। তাহলে আপনি করদাতাকে সেইভাবে পরামর্শ দিবেন, নিয়মিত আপনি ট্যাক্স দিবেন, টাইমলি রিটার্ন দিবেন। এই বিষয়গুলো, যে সকল সম্পত্তি, সকল বিনিয়োগ, সব বিষয়গুলো আপনি রিটার্নে প্রদর্শন করবেন, শো করবেন, দেখাবেন। এই বিষয়টা আপনি কনফার্ম করবেন। ঠিক আছে? এবার আপনাকে বলতে হবে আপনি কি আয়করের কোনো কাজ জানেন, কোনো কাজ করেছেন কিনা। আপনি অবশ্যই উত্তর বলেন হ্যাঁ আমি কোনো কাজ শিখছি। যদি আপনি কোনো কাজ স্পেসিফিক না জানেন, বলুন স্যার আমি কাজ শেখার চেষ্টা করছি। তাহলে কি কি কাজ জানেন, যদি এরকম প্রশ্ন করেন যে কি কি কাজ করেছেন বা কি কি কাজ জানেন, তখন আপনি বলবেন যে আমি ফার্স্ট যে কাজটা জানি, যে আমি ট্যাক্স রিটার্ন তৈরি করতে পারি। সরকারি স্যালারি, সরকারি চাকরিজীবীর রিটার্ন, সকল রিটার্ন গুলো আমি তৈরি করতে পারি। আমি ই রিটার্ন দিতে পারি, আমি নোটিশের জবাব দিতে পারি, যেগুলো আপনি জানেন। আবার খুব বেশি বলতে যান না যে আপনি অ্যাপিল করতে পারি, হাইকোর্ট করতে পারি, না। এটা তো আপনি পারবেন না, এটা করা আইনজীবী হওয়া ছাড়া সম্ভব না। বলবেন যে ট্যাক্স রিটার্ন তৈরি করতে পারি। কারণ এটা রিটার্নটা কেন তৈরি করতে পারবেন, সকলেই তো রিটার্ন দিতে পারে। এই জন্য আমিও রিটার্নটি তৈরি করতে পারি, ট্যাক্সের হিসাবটা করতে পারি, কর হার হিসাব করতে পারি, রেয়াত এর কাজ করতে পারি। এই যে কমন যে কাজগুলো আছে, এই কাজগুলো আমি পারি। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু ভেরি প্র্যাকটিক্যাল কোশ্চেন, এইগুলোকে আপনাকে অবশ্যই অ্যান্সারটা জানতে হবে। এবার আপনাকে একটা সিচুয়েশন বলতে পারে যে এই ক্ষেত্রে আপনি করদাতাকে কি সমাধান দিবেন। তাহলে আপনাকে বলতে পারে যে করদাতা সঠিকভাবে ট্যাক্স দিতে চাচ্ছে না, আপনি কি সমাধান দিবেন? তখন আপনি তাকে বুঝাবেন যে ট্যাক্স দেওয়া এটা আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব, একজন ব্যক্তি হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সঠিকভাবে ট্যাক্স দেওয়া, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনি ট্যাক্স এড়িয়ে যান, ভবিষ্যতে কিন্তু আপনি কর ঝামেলায় পড়বেন, তখন কিন্তু আপনাকে অতিরিক্ত ফাইন, জরিমানা দিতে হবে। অতএব সঠিকভাবে আপনি ট্যাক্স গভর্নমেন্ট কোষাগারে দেন। ঠিক আছে? এবার যে কোনো একটা সমস্যা বলতে পারে যে উপকর কমিশনার তাকে করাতে, তাকে অনেক বেশি টাকা ট্যাক্স তার উপরে অ্যাপ্লাই করেছে, আপনি কি করবেন? করাতে কি পরামর্শ দেবেন? তখন বলবেন যে তাহলে আপনি বিচারিক প্রক্রিয়ায় যান, আপনি অ্যাপিলে যান, এডিআর যান, অথবা রিভিশনে যান। অর্থাৎ প্রতিকারগুলো, তাহলে আপনি এরকম একটা ফ্যাক্ট বলতে পারেন যে আপনি করদাতাকে এই ক্ষেত্রে এই প্রবলেমে পড়লে কি প্রতিকার দিবেন বা কি পরামর্শ দিবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে এই জিনিসটা আপনি জানেন কিনা, যে এই ফ্যাক্টের সলিউশনটা কি হবে জানেন কিনা। যদি জানেন তাহলে আনসার সঠিকভাবে দিবেন। এবার একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করতে পারেন যে আপনি নিজেকে আয়কর রিটার্ন জমা দেন কিনা। এটা আপনি যদি না দেন, বলবেন স্যার আমি এখনো পর্যন্ত রিটার্ন দেই নাই, কিন্তু আমার ইনকাম হয় না। আর অনেক, যদি যাদের ইনকাম আছে, বিশেষ করে বেসরকারি চাকরি করেন, ঘোষণা দিয়েছে, তারা তো অবশ্যই রিটার্ন দিতে বাধ্য, টিন আছে। ওগুলো বলে আমি রিটার্ন জমা দিয়েছি। কিভাবে দিয়েছেন যদি বলে, তারপরে প্রশ্ন আসে ই রিটার্ন নিয়ে। কারণ এখন সব তো ই রিটার্ন। প্রশ্ন আসে যে কিভাবে আপনি জমা দিয়েছেন, বলবেন যে ই রিটার্নের মাধ্যমে জমা দিয়েছি। কারণ ম্যাক্সিমাম প্রশ্ন তো ই রিটার্ন কেন্দ্রিক। কারণ গভর্নমেন্ট ই রিটার্নটাকে হাইলাইট করা চাচ্ছে, সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ই রিটার্নকে।
এজন্য রিটার্ন নিয়ে প্রশ্ন করতেই পারে, বলতে পারে যে রিটার্ন আপনি জমা দিয়েছেন কিনা, বা রিটার্ন বিষয়ে আপনার অনেক প্রশ্ন আসতে পারে। তাহলে এই বিষয়গুলোকে আমাদের ক্লিয়ার হতে হবে। এই যদি প্রশ্ন করে রিটার্ন জমা দিয়েছেন, বলবেন হ্যাঁ রিটার্ন জমা দিয়েছি, বলে কি কি সুবিধা পেয়েছেন বলেন তো রিটার্ন জমা দেওয়ার কারণে। একদম আপনি সুবিধাগুলো বলবেন যে স্যার আমার অল্প সময় রিটার্নটা হয়ে গিয়েছে, ঘরে বসে আমি রিটার্ন জমা দিতে পেরেছি, সার্কেলে যাওয়ার প্রয়োজন হয় নাই, আমি খুব সহজে আমার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট সবগুলো পেয়ে গিয়েছি, এবং দেখলাম সেখানে বিগত বছরের যে নিটওয়েল সবগুলো আমার রেকর্ডেড আছে, সেভ আছে। তাহলে এই অনেকগুলো বেনিফিট আমি আছে, খুব সহজে ট্যাক্স ক্যালকুলেশন হয়, অটোমেশনে হচ্ছে। তাহলে এই রিটার্নের সুবিধাগুলো আপনাকে জানতে হবে, কারণ এই রিটার্নের সুবিধা নিয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে। ঠিক আছে? তাহলে বলবে ই রিটার্নে আসলে কি কি কাজ থাকে, তখন আপনাকে অবশ্যই যারা এখানে আছেন সবাইকে ই রিটার্নের যে ওয়েবসাইটটা সেখানে প্রবেশ করবেন, দেখবেন যে ই রিটার্নে কত ধরনের কাজ আছে। সেই কাজগুলো অবশ্যই আপনাকে একবার হলেও রিটার্নের যে মেইন যে পেজটা এটাকে ভিজিট করতে হবে, দেখতে হবে। আমি ওয়েবসাইটে লিংক আপনাদেরকে দিয়ে দিব, বাট ই রিটার্নে আপনার যেতেই হবে, বুঝতে হবে যে ই রিটার্নে কি আছে। এরপরে বলতে পারে যে আপনি কি অনলাইনে চালান দিয়েছেন, ই রিটার্নের সাথে সাথে চালানের সম্পর্ক, বলবেন হ্যাঁ অনলাইনে চালান দিয়েছি, এখন তো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নাই, অনলাইন থেকে আপনি চালান দিতে পারছেন। এরপরে আরো জিজ্ঞেস করতে পারে যে আপনি কোনো প্রতিষ্ঠানে ট্যাক্সের বা ভ্যাটের কাজ করেন কিনা, বা কোনো ল ফার্মে ট্যাক্সের ভ্যাটের কাজ করেন কিনা, তাহলে কি কি কাজ করেন, ওই কাজগুলো আপনি বলবেন। যদি কোনো ট্যাক্স ভ্যাট রিলেটেড কোনো কাজ করে থাকেন, আর যদি কোনো দায়িত্ব পালন না করে থাকেন, তাহলে আবার বলতে যাবেন না যে আমি এই কাজটা করি। কারণ যে কাজটা আপনি বলবেন যে আমি স্যার এই কাজটা করি ট্যাক্সের, সেখান থেকে আপনাকে ফার্দার আরেকটি প্রশ্ন করা হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের আগে ভাগে সিলেক্ট করতে হবে যে আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবেই দিব। তাহলে এই যে কমন যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরগুলো আপনি বাসায় সাজিয়ে ফেলেন। যতগুলো প্রশ্ন করলাম আমার ভাষায় করলাম, আসিফ ভাই সম্ভবত আমাদের রেকর্ডেড আছে, রেকর্ডেড আপনাদেরকে দিয়ে দিবেন, সম্ভব হলে রেকর্ডটা দিয়ে দিবেন। তাহলে সেই বিষয়গুলো আপনি দেখবেন যে আমাদের এই কাজগুলো আসলে এভাবে সঠিকভাবে হচ্ছে কিনা, সেই বিষয়টা আমরা জানবো। এরপরে আর লাস্টে আমাদের আহ, কি আছে, লাস্টে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়। এই যতটুকু আমি ফার্স্ট হাফে প্রেজেন্টেশন দিলাম, এটা মূলত আমাদের ছিল গেট আপ সেট আপ, আমাদের প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো আছে সেই বিষয়গুলো আপনারা দেখেছেন যে একদম সেই বিষয়গুলো থেকে আমরা জানলাম। এখন ইনকাম ট্যাক্স থেকে আমাদের কিছু কমন প্রশ্ন করতে পারে, যেহেতু আমরা ট্যাক্স লয়ার হচ্ছে, ইনকাম ট্যাক্সের ভাইবা দিচ্ছি তাই না, সেই প্রশ্নগুলোকে কিভাবে বিট করবো সেজন্য আমার আরো কিছু সাজেশন আছে, সেইগুলো আপনি আমরা একটু কথা বলি। যদি ইনকাম ট্যাক্স থেকে আমার প্রশ্ন আসে ডিরেক্টলি, তাহলে সেইগুলোকে আমরা কিভাবে, যেমন এই স্বঘোষণাপত্র যারা দিবেন, এখানে আমাদের একটা নমুনা আছে, এটা আমি একটু বলে দিই। এই নমুনা অনুযায়ী আপনি স্বঘোষণাপত্রটা লিখবেন। স্ক্রিনশট অফ করতে হবে কারণ অনেকে মার্ক করেছেন। এখানে এই যে স্বঘোষণাপত্র একটা নমুনা দিয়েছি, এখানে দেখবেন যে আপনার নাম থাকবে, পিতার নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা, সবকিছু থাকবে, স্থায়ী ঠিকানা। এবার এখানে কয়েকটি কথা যে আমি বর্তমানে এই পেশায় আছি, আপনি পেশাটা উল্লেখ করবেন, যে বর্তমানে আমি শিক্ষানবিশ আইনজীবী আছি, কোনো সমস্যা নাই, বর্তমানে আমি বেসরকারি অমুক প্রতিষ্ঠানে চাকরিরত আছি, ঠিক আছে, এরকম ভাবে উল্লেখ করবেন। এরপর এখানে যেটা লিখবেন, ইতিপূর্বে আমি সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হইতে বরখাস্ত, অপসারিত বা বাধ্যতামূলক অবসর প্রাপ্ত হয়নি। এই যে যে পয়েন্টগুলো এটা লিখলেন। এরপরে লিখলে আমার নামে ইতিপূর্বে অত্র বিধিমালায়, অর্থাৎ এই যে ইনকাম ট্যাক্স রুলসে কোনো লাইসেন্স ইস্যু করা হয়নি, বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা বা এই জাতীয় কোনো লাইসেন্স স্থগিত হয় নাই। তাহলে এই যে যে বিষয়গুলো, এই যে যে বিষয়গুলো এগুলো আমাদের কিন্তু, এই বিষয়গুলো কিন্তু আমাদের চলে আসবে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই লিখতে হবে। তাহলে এই যে স্বঘোষণাপত্র এটা সবাই প্রস্তুতি রাখবেন ডকুমেন্ট হিসাবে। আর সার্টিফিকেশনের বিষয়গুলো তো আপনি জানলেন, যে এই বিষয়গুলো আমাদের লাগবে। আরেকটি পয়েন্ট আমি বলে দিই, যে আমাদের যে লিখিত পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা যেটা হয়েছিল সেখান থেকে আপনাদের কিছু জিজ্ঞাসা করতে পারে, কারণ আপনি ওই প্রশ্নের উত্তর দিয়েছেন। তাই এই প্রশ্ন কিন্তু ওদের কাছে আছে, কি লিখিত পরীক্ষায় আপনি উত্তর দিয়েছেন সেটা তারা জানে। তা সেখান থেকেও আমাদের এবার লিখিত পরীক্ষার প্রশ্নটা হয়েছিল ভাইবা পরীক্ষার প্রশ্নের মতো,
মানে একদম কমন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সবগুলো এখানে এসেছে। যেমন এডিআর এসেছে দেখবেন, উৎসাহ করেছে, সব কমন জিনিসগুলো আছে। এই যে যেমন এই যে রাজস্ব, এই যে আর্থসামাজিক উন্নয়নে আয়করের অবদান কি, আপনাকে জিজ্ঞেস করতে পারে। একদম কমন একটা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো লিখিত পরীক্ষার, এই প্রশ্নের একটা সমাধান আমাদের কাছে আছে। আমি আসিফ ভাইয়ের কাছে আছে কিনা জানি না, যদি না থাকে আমরা এই সমাধানটা আপনাদেরকে দিয়ে দিব। কারণ এইগুলো যেহেতু আমি সেশনটা নিয়েছি, যতগুলো ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো আমি আমার পক্ষ থেকে আপনাদের গিফট হিসেবে থাকবে। তো এই লিখিত পরীক্ষার একটা সলিউশন আমার কাছে আছে, যেটা আমরা করেছি, আপনাদের এটা দিয়ে দিব। তো এই লিখিত পরীক্ষা অবশ্যই এই প্রশ্নের সলিউশনটা আপনাকে একবার দেখতে হবে। ভাইবা দিতে হলে এই সলিউশনটা আপনাকে একবার পড়তে হবে এবং ভালো করে। যেমন এই যে কর আইনজীবী আহ, করদাতাকে আপনি যে সকল সেবা দিবেন, এটা একদম কমনলি ভাইবার একটা প্রশ্ন যে আপনার, আপনি কি সেবা দিবেন, আপনি বলেন যে করদাতাকে আপনার কি কি সেবা থাকবে, এটা আপনার লিখতে হবে না, আপনার বলতে হবে না যে আমার এই সেবাগুলো থাকবে। তো একদম কমন কিছু প্রশ্ন এসেছে। তো এই প্রশ্নগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে, এটা আপনার মতো করেও আনসার দিতে পারবেন, বাট অপ্রস্তুত ভাবে যাতে আনসারটা না দেন। এজন্য বাসায় আপনাকে প্রিপারেট হয়ে, ওয়েল প্রিপারেশন নিয়ে আপনাকে যেতে হবে, সেইভাবে করে আপনাকে এখানে প্রস্তুতি দিতে হবে। ঘোষণাপত্র আপনি সাদা কাগজেই দিবেন, আমি প্রশ্নগুলোর অ্যান্সারটা ইনশাল্লাহ লাস্টের দিকে দিচ্ছি। হ্যাঁ, কয়েকজনে আনলাকিলি বাদ পড়েছিলেন, কারণ এই যে যদি আপনারা এরকম সেশন দুই চারটে করতেন, আমার মনে হয় না যে আপনাদের বাদ পড়ার কোনো স্কোপ ছিল। এরপর লাস্ট আমাদের যে পড়াশোনার যে প্রিপারেশনটা, এটা একটু আমি দেখাই যে আমরা আসলে কোন জিনিসগুলো পড়বো। এটা আমাদের একটা মেজর ইস্যু, যে কোন জিনিসগুলো আমরা একটু পড়বো। এই জিনিসটা আমি একটু আপনাদেরকে জাস্ট নলেজ দিয়ে 10 মিনিটে এরপর আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিব। জাস্ট আমি একটু সাজেশন আকারে বলে যাচ্ছি। কারণ এখন তো আমরা ক্লাস করানো বা ওইরকম সময় নেই, আমরা জাস্ট বলে দিচ্ছি। আমি টোটালি আইটিপি পরীক্ষার প্রস্তুতির জন্য একটা গাইডলাইন তৈরি করেছি। মূলত এখন আপনাদের তো আসলে নতুন বই কিনা বা নতুন আইন জানা এই বিষয়গুলো প্রয়োজন নাই। আপনার জাস্ট আপডেট গুলো থাকা, যে ইনকাম ট্যাক্সের যে কারেন্ট যে আপডেট, মূল যে বিষয়গুলো আছে, কমন যে বিষয়গুলো আছে, সেইগুলোর থেকে আপনার যে প্রশ্ন, যেমন বলো রিটার্নটা কি বলেন তো, ইনকাম ট্যাক্স আপনি রিটার্ন নিয়ে কাজ করেছেন, ওদের জিজ্ঞেস করবো রিটার্ন কি বলেন তো। তখন আপনি রিটার্ন কি, অপ্রস্তুত হয়ে গেলে হবে না, বলবেন যে রিটার্ন হচ্ছে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত একটি ফর্ম, যেখানে করদাতা তার আয় ব্যয় সম্পদের হিসাব দাখিল করে। শেষ। তাহলে এই যে যে দুই একটি যে কমন প্রশ্ন, যে কোন ধারায় রিটার্ন জমা দেন, এই যে প্র্যাকটিক্যাল যে প্রশ্নগুলো, এইগুলো আপনাকে জানতে হবে। তো এই জন্যই কিন্তু আমি এইভাবে একটা টোটাল গাইডলাইন এটা আমি প্রকাশ করেছি। আমাদের বিটিসি একাডেমি তে এটা আছে, আপনাদেরকেও আমি চাচ্ছি যে এটাকে ফিরিয়ে দিয়ে দিব। আমার উদ্দেশ্য যে সকলে যাতে উপকার হয়। ঠিক আছে, আমার একাডেমিতে যারা আছে তারা উপকার হয়। এই যে ভাই যে ট্যাক্স লয়ার সোসাইটি 2017 সাল, তারা একটা ভালো কাজ করতেছে, ভালো উদ্যোগ, প্রতিটা ভালো উদ্যোগের সাথে থাকতে চাই আর কি। এই জন্যই তো আজকে যে আসিফ ভাই, শাহরিয়ার ভাইয়ের সাথে কথা হলো, তারা তখন বলছে যে ভাই আমরা ফ্রি করাতে চাই, বলছে অবশ্যই আমি সময় দেবো। ঠিক আছে। তো এরকম ভাবে ভালো কাজের সাথে থাকলেও নিজেকে ভালো লাগে। আপনাদের সাথে এই যে পরিচিত হচ্ছি, অনেকে আছেন, হ্যাঁ হয়তো বা সবার সাথে কথা আজকে বলার সুযোগ হবে না, এটা সম্ভব না, কারণ আমাদের প্রায় 220 জনের মতো এখন ক্লাস করছেন। তো এত মানুষের সাথে তো এখন কথা বলার সময়, কিন্তু কোনো না কোনো সময় প্রফেশনে আপনাকে সাথে হয়তো বা দেখা হবে, তখন কথা হবে। তখন যদি আমার এই কথাগুলোর কারণে আপনি ভাইবা উত্তীর্ণ হয়ে যান বা আপনার প্রস্তুতি ভালো হয়, তখন কিন্তু আপনিও একটি কৃতজ্ঞ হলেও হবে, এতটুকুই আমার চাওয়া। যেই হোক, তাহলে আমাদের এখানে ইনকাম ট্যাক্স সম্পর্কে আসলে আমরা কি পড়বো। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, এফবি তে তো এখান থেকে শেয়ার দিতে গেলে তো আমার এসে শেয়ার দিবে, তাহলে আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি। আসিফ ভাইকে হোস্ট করে, আসিফ ভাই লাইন এসে আছেন না, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে ভাইয়া আপনি আর 4-5 মিনিট নিয়ে 5 মিনিট একটা ব্রেক দেই, তারপরে আমরা আবার শুরু করবো নাকি ভাইয়া? আর আপনি আমাদের একটু। টাইম তো শেষের দিকে, আমরা জাস্ট এখন হ্যাঁ, প্রশ্ন উত্তর চলে যাবো, লেকচার তো প্রায় শেষ, এখন তো আর খুব হ্যাঁ, বেশি আমরা হ্যাঁ, আলোচনা হ্যাঁ, ঠিক করব না। আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, 10:30 আগে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব, যেহেতু
অনেকে অনেক ব্যস্ততা আছে, আমি অফিসে আছি, বাসায় যেতে হবে। জি জি, বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে, আপনি 10টা 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আয়কর থেকে যে বেসিক জ্ঞান, সেখান থেকে প্রশ্ন হবে। কোনো জটিল বিষয় আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ভাই। এখানে জটিল বিষয় আপনাকে প্রশ্ন করবে না, একদম খুবই সিম্পল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশ্ন করবে। দুইটা বিষয়, সিম্পল বাট গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো ইনকাম ট্যাক্সে কমনলি মোস্ট ইউজেস যে বিষয়গুলো আছে, সেখান থেকে আপনার প্রশ্ন করবে। এজন্য আপনাকে আয়কর আইনের যে কয়েকটি ধারা আছে, সেই ধারাগুলো আমি বলে দেবো, এই ধারাগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি ধারা আছে, বিশেষ করে রিটার্ন দাখিলের ধারা, এই ধারাগুলো সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। এরপর আয়কর অর্থ অধ্যাদেশ 2025, এটা এখানে ইনকাম ট্যাক্সের কিছু ব্যাপক এবার আপডেট আসছে, যেমন ট্যাক্স রেটও চেঞ্জ হয়েছে। তাহলে এই যে চেঞ্জেস গুলো, সেখানে কি চেঞ্জেস গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ইনকাম ট্যাক্স রুলস এর আমাদের ম্যাক্সিমাম রুলস বাতিল, বাট রুলস 8, এইটা একটু টিক মার্ক করে একটা রুলস 8 আমাদের জানতে হবে। রুলস 8 কেন জানতে হবে? কারণ একজন কর আইনজীবী তার রিটার্নটা কিভাবে দিবে, রিটার্নে কিভাবে হিসাব করবে, এটা বলা আছে রুলস 8-এ। এখন প্রশ্ন আপনাদের করতে পারে যে আপনি তো কর আইনজীবী হবেন, আপনি তো ট্যাক্স রিটার্ন দেন, তাহলে আপনি আপনার হিসাবটা কোন ধারায় বা কোন আইনে দিয়ে থাকে? তখন আপনাকে বলতে হবে বিধি 8 অনুযায়ী আমি হিসাব প্রদান করি। কি অনুযায়ী? বিধি 8 অনুযায়ী। এই রুলস 8টা আপনি অন্তত একবার পড়বেন, ঠিক আছে? ইনকাম ট্যাক্স রুলস 1984 এর রুলস 8, এটা একবার পড়বেন। মানে এই রুলসটা আপনার জন্য প্রযোজ্য, কর আইনজীবীর জন্য, কর আইনজীবী না শুধু, সকল আইনজীবীর জন্যই। ওখানে স্পেসিফিকলি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স এই শব্দটা বলা আছে, ডক্টর ইঞ্জিনিয়ার তাদেরও বলা আছে, বাট আপনাদেরকে স্পেশালি এই শব্দটা যেহেতু বলা আছে, এটা একটু পড়বেন। আর কিছু গুরুত্বপূর্ণ এছাড়াও আসছে আমাদের, সেইগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আয়করের আপডেট গুলো থাকতে হবে, উৎসকর বিধিমালা, এডিএর বিধিমালা, দান কর, এইগুলো, এবং মাস্ট বি অনলাইন রিটার্ন। এইটা হচ্ছে আমাদের পড়াশোনার প্রস্তুতি। এবং এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসে, কি কি জানবো, যেমন এই যে আয়কর আইন বললাম, এখানে আমি কয়েকটা টপিকে ভাগ করেছি, শীটটা আপনাদেরকে দিয়ে দিব, আশা করি শীটটা আপনারা পড়লে বুঝতে পারবেন। আমি জাস্ট বোঝাচ্ছি যে আসলে কিভাবে আমরা প্রস্তুতি নিব। খুব বেশি প্রস্তুতি না এখানে, খুব বেশিও না, আমাদের মাত্র এই যে 39 পেজের শীট, এটার মধ্যে সবকিছু চলে আসছে, A to Z, একদম সবকিছু চলে আসছে। এটার বাইরে আপনাকে কিছু পড়তে হবে না, মূল পয়েন্টগুলো সবকিছু নিয়ে আসছি। তো এখানে আমরা আপনাদের তো এটা খুব সুন্দর আয়োজন, এটা ফ্রি করানো হচ্ছে। আমরা কিন্তু এটা পেইড কোর্স করাচ্ছি। আমাদের কোর্সে হিউজ পার্টিসিপেন্ট এখানে পেইড করেই কিন্তু আমাদের কাছে এটা শিখতেছে। ট্যাক্স সোসাইটি আপনাদের জন্য এটা ফ্রি করেছে, এই জন্য তারা অবশ্যই একবার না কয়েকবার ধন্যবাদ পাওয়ার যোগ্য। যাই হোক, তাহলে এই যে আয়কর আইন, এখানে 345টি সেকশন আছে, 25টি অধ্যায় আছে, 8টি তফসিল আছে। এই বলতে পারে যে তফসিল কি বলেন তো? তাহলে এই যে আয়কর আইনে 8টি তফসিল আছে, তফসিল জিনিসটা কি? তো তফসিল কি? তফসিলটা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিবরণ, বিস্তারিত বিবরণ বা তালিকা। আয়কর আইনে তফসিল মানে হচ্ছে বিস্তারিত বিবরণ বা তালিকা। যেমন ধরেন অব্যাহতি, এই অব্যাহতির বড় একটা তালিকা, 35টি লিস্ট আছে, এই লিস্টটা দেওয়া আছে তফসিল 6-এ, 6 শিডিউল, ষষ্ঠ তফসিলে। তার মানে এখানে তালিকা দেওয়া আছে। যেমন অবচয়, একটা তালিকা দেওয়া আছে কোথায়? 3rd শিডিউল। তবে তফসিল মানে হচ্ছে একটা বিষয়ের বিস্তারিত বা তালিকা। তাহলে এরকম ভাবে বলতে 345টি ধারা আছে, তো এইগুলো আপনাকে একটু প্রাথমিক বিষয়গুলো। এরপর আয়কর বিধিমালা, এরপর বলতে পারে যেমন এই অর্থ অধ্যাদেশ 2025, যে একটা অর্থ অধ্যাদেশে কি কি পরিবর্তন হতে পারে, আইনের কোন কোন চেঞ্জেস গুলো আসে বলেন তো? যে আইনে কোন পরিবর্তন আসে, অর্থাদেশে কোন পরিবর্তন আসে। তা অধ্যাদেশের মাধ্যমে বা আইনের মাধ্যমে বা অধ্যাদেশ এবং আইনের মধ্যে পার্থক্য কি, এটা গুরুত্বপূর্ণ। কারণ এবার সংসদ নাই, আপনি স্পেসিফিক বলবেন। যখন সরকার ক্ষমতায় থাকে, যখন সংসদ থাকে, তখন হয় আইন, আর সংসদ না থাকলে হয় অধ্যাদেশ। যেমন 2024 সালে হলো অর্থ আইন, 2025 হচ্ছে অর্থ অধ্যাদেশ। যেহেতু এখন সরকার নাই, সংসদ নাই, সরকার বলতে সংসদ নাই, রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন, এটা হচ্ছে অধ্যাদেশ। তাহলে এখানে কর হার থেকে শুরু করে করমুক্ত বিনিয়োগ খাত, এই বিষয়গুলো আমাদের সবকিছুই আসতে হবে, এছাড়াও তো আসতে হবে। পয়েন্ট গুলো বলে দিচ্ছি, যে যেমন এই যে আয়কর কি,
ঠিক আছে, এটা আপনাকে জানতে চাইতে পারে আয়কর কি। তারপরে যে এরকম জিজ্ঞেস করতে পারে যে কখন আপনাকে রিটার্ন দিতে হবে বলেন তো। দেখুন, এই চারটে কারণ আপনি রিটার্ন দিতে হয়। করযোগ্য আয়ের কারণ এটা আপনি বলবেন যে করযোগ্য আয় নাই তখন মানুষ কখন রিটার্ন দিতে বাধ্য থাকে, যে তার আয় নাই, করযোগ্য আয় নাই। সাধারণত আমরা জানি 3.5 লাখ টাকার উপরে ইনকাম হলে তাকে ট্যাক্স দিতে হয়, আয়কর রিটার্ন দিতে হয়, কিন্তু আয় নাই তখন কখন দিবে? তখন আমাদের আসবে যে যে কোম্পানি পরিচালক হলে দিবে, এরকম কয়েকটা নাম, দুই তিনটা নাম আপনাকে মনে রাখতে হবে। এরকম ভাবে আমরা মোটামুটি এরপর রিটার্ন নিয়ে প্রশ্ন করে যে রিটার্ন কখন দিবে, একজন করদাতা কখন রিটার্ন দিবে, একদম ভেরি প্র্যাকটিক্যাল প্রশ্ন। আপনাকে বলে আপনি কি রিটার্ন দিয়েছেন বলেন তো, একজন করদাতা কখন সর্বশেষ রিটার্ন দিতে পারবে? তখন এই সেকশনটাও কিন্তু পরিবর্তন আসছে। এগুলো আপনাকে আপডেট জানতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, এটা আইনে নতুন সংযোজন হয়েছে, এটা আপনাকে জানতে হবে যে কখন রিটার্ন দিবে। কোম্পানির ক্ষেত্রে পরিবর্তনটা আসছে নভেম্বর মাসের 15তম দিন। এই সব বিষয় এরকম ভাবে সবকিছু আপডেট আছে। বিশেষ করে এইটিন কিভাবে গ্রহণ করবে, রিটার্ন দাখিলের পদ্ধতি, আহ, এই যে যদি বলেন সেলফ, তাহলে সেলফ রিটার্ন বলতে কি বোঝাচ্ছে, কারেকশন রিটার্ন কি, রিটার্ন নিয়ে যত প্রশ্ন আপনার, এটা গুরুত্বপূর্ণ, রিটার্ন প্রসেস কি, এরপরে অনলাইন রিটার্ন কিভাবে দাখিল করা যায়, রিটার্ন দাখিল না করলে কি কি পানিশমেন্ট হয়, ভেরি প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো। আহ, কি কি জরিমানা হয়, রিটার্ন দাখিল না করলে জরিমানা গুলো কি কি, টাইমের পরে রিটার্ন দাখিল, 174 ধারায় রিটার্ন দাখিলটা কি বলেন তো। এটা মনে রাখবেন, 174 ধারায় ট্যাক্স পরিশোধ, 173 ধারায় ট্যাক্স পরিশোধ। এবার অডিট, একজন করদাতার ফাইল কখন অডিট করা হয়, কি কি কারণ থাকতে পারে, কি কি ভুল করে, এই বিষয়গুলো। উত্তম বিচার অ্যাসেসমেন্ট কি, এই যে রিটার্নের সকল বিষয় আপনার আসতে হবে। আমি পার্ট বাই পার্ট ভাগ করে দিয়েছি, রিটার্ন সম্পর্কে এই প্রশ্নগুলো আপনাকে হতে পারে। এরপরে ধাপ হচ্ছে আপনার আয়কর সম্পর্কে প্রশ্ন হতে পারে, আয়কর হার, কর ছাড়, অব্যাহতি, এই সারচার্জ। এবার এবছর সর্বোচ্চ কর হার কত? এবছর 30%। এই রেটটা নতুন আপডেট হয়েছে, এই রেটটা সুন্দর করে দেওয়া আছে, এটা আপনাদের দেখতে হবে। ঠিক আছে, রেটটা দেখতে হবে। তারপর মিনিমাম ট্যাক্স নিয়ে জিজ্ঞাসা করতে পারে, কর রেয়াত নিয়ে জিজ্ঞাসা করতে পারে, রেয়াতের হাইলাইট গুলো, যে বলেন তো কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যাবে। তাহলে এখানে কয়েকটা আপনার দুই তিনটা মুখস্থ রাখতে হবে, সব মনে রাখার দরকার নেই, দুই তিনটা পয়েন্ট। কোন জায়গায় দান করলে রেয়াত পাওয়া যায়, রেয়াতের কিছু পরিবর্তন আছে সূত্রটা জিজ্ঞেস করতে পারে, অব্যাহতি আয় সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, ষষ্ঠ তফসিল। মিনিমাম ট্যাক্স, চূড়ান্ত কর, এটা জিজ্ঞাসা করতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা। সারচার্জ, বিশেষ করে 4টি সারচার্জ রয়েছে আইনে, এই 4টি সারচার্জের যে কোনো একটি আপনাকে প্রশ্ন করতে পারে। এই হচ্ছে কর হার সারচার্জ সম্পর্কে। এরপর আয়ের খাত, এটা গুরুত্বপূর্ণ, যে আপনার কয়টি আয়ের খাত আছে, এখানে 7টি আয়ের খাত দেওয়া আছে। কারণ এগুলো তো বিস্তারিত আসলে এখন পড়ানোর সময় নয়, আজকে তো সেমিনার, আমি জাস্ট সাজেশন দিয়ে দিচ্ছি, আপনারা একটু বাসায় স্টাডি করবেন। আর আমি তো প্রথমেই বললাম, স্টাডিতে মার্ক খুব বেশি না, বাট এটা কিছু কমন বিষয় আপনাকে পারতেই হবে, এটা না পড়ার কোনো সুযোগ নাই। এরপর করযোগ্য আয়, এই বিষয়টা জানতে হবে। আহ সরকারি চাকরি কিভাবে করযোগ্য হয়, বেসরকারি চাকরি কিভাবে হয়, ভাড়া থেকে কিভাবে করযোগ্য আয় হয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। অগ্রিম কর, 154 155, এই দুটো সেকশন ইম্পর্টেন্ট। যে একজন করতে কখন অগ্রিম ট্যাক্স দিতে হয় বলেন তো। ঠিক আছে, এগুলো উৎসে কর, উৎসে কর থেকে আপনাদের কিন্তু রিটেনও পরীক্ষায় প্রশ্ন এসেছে, এটা আসতে পারে, যে উৎসে কর কে দিবেন, কখন দিবেন। উৎসে কর রিটার্নের বিষয়ে এখন পরিবর্তন এসেছে, রিটার্ন দাখিলের টাইমের পরিবর্তন, মাত্র 4টা রিটার্ন দিতে হবে, এটা আসবে। এরপর আয়কর প্রতিনিধি, যেমন 327 সেকশন, এটা আপনাদের নিয়ে, এটা অবশ্যই পুরো সেকশনটাই পড়বেন। এখানে একজন কর আইনজীবীর কথা বলা আছে, এই যে একজন কর আইনজীবী, এই কর আইনজীবী কত সেকশনে নিয়োগ হয়? 327 নম্বর সেকশনে, এটা আপনাদের জানা খুবই ইম্পর্টেন্ট। এরপরে এই ফ্যাক্ট আমি যে বললাম, যে উপকর কমিশনার আদেশ দিল একটা, তার বিরুদ্ধে আপনি কোথায় যাবেন, কোন ফর্মে যাবেন, 3টা ফর্মের কথা বলা আছে, অ্যাপিল, এডিয়ার, রিভিশন, কখন কোনটায় যেতে হবে, একটু লেখা আছে এখানে, কত টাকা ফি দিতে হবে, এই বিষয়গুলো একবার যে দেখবেন, কখন অ্যাপিল করা যায়, লাস্ট আপনি দান করটা দেখবেন। তারপর আইনের কয়েকটি বিষয়, এখানে আমি সব সম্পূর্ণ নিয়ে আসিনি, কিছু কিছু জিস্ট জিনিসগুলো, বিশেষ করে দান করার হার, এটা দেখবেন। এরপর এডিআর বিধিমালা থেকে আমাদের প্রশ্ন আসে যে এডিআর কি। এডিআর হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমরা আদালতের বাইরে যে, বিচারিক প্রক্রিয়ার বাইরে যে একটি তৃতীয় পক্ষকে নিয়োগের মাধ্যমে এই ডিসপিউট গুলো, এই বিরোধগুলো সমাধান করি, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, এরপরে আমি
এই বিস্তারিত বাদ দিয়ে একদম 45টি একদম একদম মোস্ট কমন প্রশ্ন এখানে উল্লেখ করেছে, যেমন আয়কর আইন কত সালে কার্যকর হয়, কয়টা সেকশন আছে, শেষ তারিখ কবে, এরকম ভাবে টোটাল 45টি একদমই এক্সক্লুসিভ কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এটা আপনাকে অবশ্যই জানতে হবে এক কথায়। মাত্র 45, 45 কোশ্চেন। এটা লাস্ট কমন কয়েকটা অ্যাব্রিভিয়েশন এমনও হতে পারে যে আপনাকে, যেমন ডিসিটের পূর্ণরূপ লিখুন, আপনাকে লিখতে বলতে পারে। আমাকে একটা ভাইভাতে, হাইকোর্টের ভাইভাতে আমি বলি, সেই ভাইভাতে আমাকে একটা পূর্ণরূপ লিখতে বলছিল। পূর্ণরূপ নয়, ঠিক একটা শব্দ, মানে একটা শব্দ ইউজ করেছিলাম আনসারে, বলে এটার স্পেলিংটা লিখেন। তা আমি সে সময় আমাদেরকে স্পেলিংটা লিখতে বলেছিল। ঠিক আছে। তাহলে এটা এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদমই শেষ করে দিচ্ছি। এরপরে আমরা কিছু ডেফিনেশন, কিছু সংজ্ঞা নিয়ে আসছি। একদম কমন যে সংজ্ঞাগুলো আছে, কারণ আমাদের সেকশন 2-তে 93 ডেফিনেশন আছে। এই 93 ডেফিনেশন তো আমরা আসলে যাব না। আমরা এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন এখানে নিয়ে এসেছি, এইগুলো একটু আপনি দেখে যাবেন। একবার খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছি, আহ, নিজের ভাষায় লিখেছি, এটা একটু দেখবেন। এরপরে হচ্ছে লিখিত পরীক্ষায় প্রশ্ন যেটা, এটার সম্পূর্ণ সলিউশন এখানে দেওয়া আছে, এটা আপনি দেখবেন। এটা দেখলে মোটামুটি আপনার যত প্রস্তুতি, এটা কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন হবে না। তাহলে আমাদের দুটো প্রস্তুতির বিষয় আমরা একদমই ইনশোর করলাম। একটা হচ্ছে আমাদের প্রস্তুতি, যেটাকে বলা হচ্ছে সামগ্রিকভাবে আমরা যে প্রস্তুতি নিব, আমাদের মেন্টাল প্রস্তুতি, আমাদের পোশাক, গেট আপ, সেট আপ, এই বিষয়গুলো। আর দ্বিতীয় প্রস্তুতি আমরা বললাম যে প্রস্তুতিটা হচ্ছে আমাদের টোটাল পড়াশোনার যে প্রস্তুতি। এই দুটি প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ গেলে আমরা সকলেই, আশা করা যায় আল্লাহর রহমত যদি থাকে, কারণ চূড়ান্ত সফলতা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ সবাই এখান থেকে সফলতার সহিত কর আইনজীবী হিসেবে নিজেকে একটা পরিচয়, পরিচিত করতে পারবো, সে আশা রাখছি। আর আমি আসিফ ভাইকে হোস্ট করে দিচ্ছি, কারণ আপনাদের এই যে যে আজকে যে সুন্দর একটি আয়োজন যারা করলেন, সেই আয়োজক যারা আছেন, আসিফ ইকবাল ভাই সহ আমাদের ট্যাক্স লয়ার্স 2017 সালের যে সোসাইটি, তার সেক্রেটারি, তিনিও এখানে আছেন। তিনি আপনাদের সামনে কথা বলবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি মনে হয় বিদায় দিলে ভালো হয়। সেক্রেটারি আছেন, তারপর আসিফ ভাই আছেন, তারা প্রশ্নের উত্তর দিবে। তারপর আমি 5-7 মিনিট আপনাদের সাথে আছি। যাদের প্রশ্ন আছে চ্যাট বক্সে লিখেন, ইনশাল্লাহ আমরা কিছু প্রশ্নের আনসার দিতে পারবো। আর এরপরে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে, আমাদের গ্রুপ করা হয়েছে, আরো 2টা সেশন আপনাদের হবে। সেখানে আসিফ ভাই আরো স্পেশাল কয়েকজন গেস্টকে রেখেছেন, তারা সেই সকল প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। তাহলে সকলকে অভিনন্দন জানিয়ে, এবং আগামী দিনে আপনারা ট্যাক্স লয়ার হবেন, স্বপ্ন পূরণ হবে, সেই নতুন জগতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর আমাদের যদি প্রশ্ন থাকবে, সকলের সাথে অনেক প্রশ্ন আছে, উত্তর দিতে পারলে আমারও ভালো লাগতো। টাইমের একটি বিষয় আছে, সময়ের সংক্ষিপ্ততায় অনেক কিছু বলার থাকা সত্ত্বেও, অনেক কিছু দেওয়ার চেষ্টা থাকার সত্ত্বেও আমি দিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই জন্য সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি। আয়োজকদের কাছেও দুঃখ প্রকাশ করছি যে সকল কিছু আসলে দেওয়া সম্ভব হয়নি অল্প সময়। তারপরও সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ আমার এই যে লেকচার লেকচার শুনতে খুবই কারণ ধৈর্য সহকারে এটা শোনা খুব একটি কঠিন বিষয়। কথা বলাটা সহজ, কিন্তু ধৈর্য সহকারে শোনাটা, ভালো শ্রোতা হওয়া, এটা খুবই কঠিন একটা কাজ। সেই কাজটা আপনারা করেছেন, 200+ পার্টিসিপেন্ট সাথে ছিলেন। এজন্য স্পেশালি করে আমি আসিফ ভাইকে আমি হোস্ট করে দিচ্ছি। আসিফ ভাই আশা করা যায় যে এখন আপনি আপনার মতো করে বাকি সেশনটা পরিচালনা করেন। এই অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ ভাই, আসলে আপনার প্রেজেন্টেশনটা এত বেশি পরিমাণে সবাই নাইস প্রেজেন্টেশন বলতেছে, আমি সত্যি আপনার প্রতি অনার্ড। আপনার মতো এরকম একজন বিজ্ঞ, এত অভিজ্ঞ একজন লয়ার আমাদেরকে সময় দিয়েছেন। তো ভাইয়া আপনি জাস্ট 10টা 30 পর্যন্ত থাকেন একটু, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট ইনশাল্লাহ উনি ইনশাল্লাহ আসছি। সেক্রেটারি সাহেব একটু 2-3 মিনিটের মধ্যে কথা বলে শেষ করে দেবে একটু, ভাই প্লিজ, হ্যাঁ।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে জি। ইনশাল্লাহ। লুৎফর কবির সুজন ভাই, অনারেবল সেক্রেটারি সাহেব, আপনি প্লিজ আনমিউট করেন। আমাকে কি হোস্ট করা হয়েছে ভাই? হ্যাঁ, আপনি হোস্ট তো। জি। শোনা যাচ্ছে কি? জি, লুৎফর আমাকে কবির শুনতে ভাই পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি জি, আপনি কাইন্ডলি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, এই অ্যাসোসিয়েশন সম্পর্কে একটু সংক্ষেপে বলবেন, তারপরে আমরা 4-5টা কোশ্চেন নিব আবার ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ধন্যবাদ। ইমতিয়াজ, অ্যাডভোকেট ইমতিয়াজ ভাইয়াকে। ভাই অনেক সুন্দরভাবে, এত সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্টেশন করে সবাইকে জানিয়ে দিল। আসলে আমাদের যে ট্যাক্স লয়ার সোসাইটি, এটা আপনার 2017-তে আমরা যারা কর আইনজীবী হয়েছি, আপনাদের মতোই আমরা এরকম ছিলাম। তা আমরা প্রায় 8,000+ আইনজীবীদের একটা ওই সময় বের হয়েছিলাম। এদেরই একটা কিছু লোক আমরা উদ্যোগ নিয়ে 2018 থেকে এই সংগঠনটা পরিচালিত করছি। এবং আমরা এই সংগঠনটা প্রতি বছরই আপনার নলেজ শেয়ারিং করে, নিজেদের মধ্যে নলেজ শেয়ারিং, নলেজ, ঠিক আছে, তারপরে আপনার পিকনিক, ইফতার প্রোগ্রাম, তারপর করোনা কালীন সময় আমরা কর আইনজীবীদের নিয়েও কাজ করেছি। ঠিক আছে, মানে আমরা এখানে মূলত আমাদের এই সংগঠনটা মূলত আমরা নলেজ শেয়ারিং, মানে আমাদের নিজেদের ডেভেলপ। যেরকম আজকে যে আমরা একটা প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামটা কিন্তু আমরা এইভাবে ওই 17 সালের দিকে পেতাম না ওইভাবে করার জন্য। তা আমরা এই এই যে আপনাদের মধ্যে যে সমস্যাগুলো, যে কিভাবে আপনাদেরকে ডেভেলপ করা যায়, এই উদ্যোগে 3 দিন ব্যাপী একটা এই কোর্সটা শুরু করেছি। এবং শুধু এই কোর্সটা আমরা 3 দিন ব্যাপী না, আমরা এটা আপনাদেরকে একেবারে যখন আপনারা ভাইবা দিবেন, ভাইবা পরবর্তী যখন ট্যাক্স বারে আপনারা আবার মেম্বারশিপ নিতে হবে, সেই সময়টাও আপনাকে আমরা সবাই মিলে help করবো। তাহলে আপনারা আপনারা সবাই আমাদের সাথে থাকুন, and ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ঘাবড়ানোর কিছু নাই। অলরেডি ইমতিয়াজ ভাই অনেক সুন্দরভাবে কিছু পয়েন্ট তুলে ধরেছেন। আপনারা যা পড়েছেন সেগুলো আপনার ভাইবা দিবেন। ভাইবাটা আসলে অ্যাকচুয়ালি মূলত কি, আপনি যেটা রিটেন দিয়েছেন, ওই রিটেনের কোশ্চেনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই কোশ্চেনটা একটু বারবার আপনি মানে বারবার রিডিং দিতে থাকেন। এবং ওই কোশ্চেনে কোন কোশ্চেন গুলো আপনি পারেন নাই, সেই কোশ্চেন গুলো আরেকবার একটু মানে নিজেদের মধ্যে ঝালাই ঝালাই করে নেন, তাহলে মনে সব থেকে বেস্ট হবে। মানে ঘাবড়ানোর কিছুই নেই, মানে ভাইবাটা হলো জাস্ট আপনার একটা লাস্ট মুহূর্ত। এবং অলরেডি একজন লিখেছে যে উনি 2017-তে ভাইবা মিস করেছে, মানে ভাইবাতে উনি আউট হয়েছে। আপনাদেরকে আমরা আরেকটু কনফিডেন্সটা একটু কমানোর জন্য বলি, আমাদের 2017 সালে এমনও অনেক ভাইয়ারা ছিল যারা 67-68 মার্কস পেয়েও তারা মানে ভাইভাতে ভালো কিছু করতে পারে না। ভাইভাতে মূলত আপনার গেস্টার পোস্টারটা, মানে আপনার বিহেভিয়ারটা, অ্যাটিটিউডটা, এগুলো কিন্তু দেখে যে আপনি একজন কর আইনজীবী হবেন। আসলে আপনি কর আইনজীবী হয়ে দেখে কি করবেন। তো এক কথা বলতে পারে কর আইনজীবী আর একজন রেমিটেন্স যোদ্ধার সমান, কারণ আমরা কিন্তু রাজস্ব নিয়ে কাজ করি। এবং আপনাদের যে এবার যে কোশ্চেনটা করেছেন, এটা কিন্তু একটা হলো অনেক বিভিন্ন টাইপের কোশ্চেনের সমন্বয় হয়েছে। একটা ইথিক্যাল কোশ্চেন, আপনার নৈতিক, মানে অনেক কিছু ব্যাপার আছে, মানে এখানে অনেস্টিরও একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলে আপনারা ঘাবড়ানোর কিছু নাই। আর আমরা ট্যাক্স লয়ার সোসাইটি আপনাদের পাশে সবসময় আছি। মানে হয়তো বা বড় ভাই বলেন বা ইয়া বলেন, ছায়ার মধ্যে ছায়ার মতো আছি। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন, এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। আসিফ ভাই, আপনি অসংখ্য অসংখ্য ভাইয়াকে ফ্লোর ধন্যবাদ দিন। সুজন ভাই আপনাকে। খুব আমাদের গাইডলাইন দিলেন কিভাবে আমরা আমাদের সবাইকে নিয়ে আরো বিল্ড আপ করবো আমাদের ক্যারিয়ারে। তো আমাদের ইমতিয়াজ ভাই আপনার কাছে কয়েকজন কোশ্চেন করেছিল। প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাইয়া যে, হ্যাঁ, প্রথমে বলা হয়েছিল যে আমাদের এই প্রেজেন্টেশন গুলো এত চমৎকার ছিল যে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আপনি গ্রুপে কখন দিবেন, এরকম আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। তো ভাইয়া অলরেডি আমি ডিক্লারেশন আপনাকে দিয়ে দিয়েছে। দিচ্ছি, আপনি জি একটু গ্রুপে দিয়ে দেন। আমি এখন দিয়ে দিচ্ছি আপনাকে, যেহেতু আমি তো গ্রুপের অ্যাডমিন না, আমি জি জি। দিতে পারবো না। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনি একটু গ্রুপে দিয়ে আপনি ওকে দিয়ে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে স্পেশালি আপনার এই দেন। নাইস প্রেজেন্টেশনের জন্য। জি ভাইয়া। আরেকজন একটা কোয়েশ্চেন করেছিল ভাইয়া, একজনের বেকার রয়েছে, তো ওই সময় তো স্বঘোষণা পত্রে বেকার বা এরকম করা হয়েছিল, উনি কি দিবে আমি তাহলে? সে ঘোষণা দিবে যে আমি কোনো আহ, জায়গায় চাকরিরত নই, অর্থাৎ কোনো চাকরি করছি না। আর সব থেকে ভালো হয় যিনি বেকার, সে ঘোষণা দিবে যে আমি একটা শিক্ষানিবেশ আইনজীবী হিসেবে কাজ করছি।
ঠিক আছে, শিক্ষানিবেশটাই বেটার হবে, তাই না ভাইয়া? হ্যাঁ সেটা বেটার হবে এই কারণে, কারণ সে ট্যাক্স শিখতেছে, যেহেতু আইটিবি পরীক্ষা দিয়েছে। একদম বেকার না বলে যে কর্মরত নই, চাকরি নাই, এটা না বলে এটা বলাটা আমার মনে হয় একটু বেটার। রাইট। গুড, গুড অ্যান্সার ভাইয়া। আরেকজন কোশ্চেন করেছিল যে ওনার নাগরিকত্ব সনদটা অনেক আগে নেয়া, 2015 সাল আমাদের বা 14 মূলত সাল এই হ্যাঁ। নাগরিকত্ব সনদটা হচ্ছে আপডেটটা হলে ভালো হয়। তবে যদি কোনো কারণে, এখন বিভিন্ন কারণে কমিশনার বা অন্য জায়গা থেকে কালেক্ট করা যাচ্ছে না, যেহেতু একটি আহ, জানেন যে ইন্টেরিয়াম জোট চলছে, অনেক ক্ষেত্রে দিচ্ছে না, সেক্ষেত্রে যদি অনলাইন থাকে তাহলে এটা কোনো সমস্যা নাই। কিন্তু ম্যানুয়াল হলে অনেক সময় তারা অ্যাকসেপ্ট করতে চায় না, যদিও এটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট না, যেহেতু এনআইডি রয়েছে। তারপরেও আপনি চেষ্টা করবেন, যেহেতু রিসেন্টলি 1-2 বছরের মধ্যে থাকলে এটা বেটার হয়, আর 3 মাসের মধ্যে থাকলে তো আরো বেটার। তবে একান্ত যদি না পারে এটা সমস্যা না, পুরাতনটা দিয়ে আপনি করতে পারবেন। এখানে আইন বলে নাই যে আপনাকে একদম রিসেন্ট লাগবে, এরকম কোনো কিছু বলা নাই, উল্লেখ নাই। আরেকজনে ভাইয়া খুব কৌতূহল ভাবে জিজ্ঞেস করতেছিল যে আমার পাঞ্জাবি পরে কি আমি ভাইবা দিতে যাব কিনা। হ্যাঁ, এটা আসলে ওনার হয়তোবা উনি হুজুর বা এরকম কিছু। তো যদি আপনি পূর্ণাঙ্গ ড্রেস থাকে, শুধু পাঞ্জাবি না, যেমন স্টাইলিশ পাঞ্জাবি তো একটা ভিন্ন থাকে, তো আপনি পাজামা, পাঞ্জাবি, টুপি, যদি রাইট। আপনার পূর্ণাঙ্গ ড্রেস থাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু পোশাকটা ওরকম হতে হবে, এখন শুধু পাঞ্জাবি পরলেন টুপি পরলেন না, তার মানে আপনি পাঞ্জাবিটা স্টাইলের জন্য পরেছেন, এটা যাতে না রাইট। হয়। আপনার প্রফেশনাল যে দিকটা মনে রাখতে হবে। জি ভাই, লাস্ট কোশ্চেন আমাদের আরেকজনে বলছে যে আমাদের ডকুমেন্টস গুলো সাজানোর প্রসেসটা একটু বলে দিতেন তাহলে আর কি। নর্মাল কোয়ারি, তবে উনি চাচ্ছে যে সাজানোটা কিভাবে করবে। হ্যাঁ। ডকুমেন্ট গুলো আপনার যেগুলো প্রয়োজন আমরা বললাম, এই ডকুমেন্ট গুলো সিরিয়ালি, অর্থাৎ আপনি মাস্টার্সটা রাখবেন প্রথমে, এভাবে করে সাজাবেন। কারণ তারা প্রথম লাস্ট ডকুমেন্টটাই সব থেকে ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো আপনি রাখবেন। মার্কশিট রাখবেন, যেটা সার্টিফিকেট তার সাথে মার্কশিটটা, যাতে করে একসাথে তারা দেখতে পায়, এলোমেলো মনে না হয় যে এক জায়গায় মার্কশিট রেখেছেন, এক জায়গায় সার্টিফিকেট রেখেছেন, তাহলে জি। কিন্তু বিষয়টা হলো না। ধরেন আপনার অনার্সের সার্টিফিকেট, তার সাথে মার্কশিট, পিছনে মার্কশিটটা রাখেন, সার্টিফিকেট মার্কশিট এভাবে করে সাজিয়ে রাখেন। মাস্টার্সেরটা আগে দিন, অনার্সের দেন, এগুলো দেন, সার্টিফিকেট পরে আপনি ডকুমেন্টস গুলো দেন, অর্থাৎ এনআইডি দেন, এরপর লাস্টে স্বঘোষণা পত্রটা দেন। এগুলো একটু পরের ডকুমেন্ট, এটা লাস্টের দিকে রাখেন। জি। ঠিক আছে ইমতিয়াজ ভাই, আপনাকে আহ, আপনার এন্ড থেকে একটু জাস্ট আমাদের 1 মিনিটের মধ্যে যদি কিছু বলতেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা আমাদের কার্যকলাপ সম্পর্কে, তারপরে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আহ, ধন্যবাদ। জি ভাই, প্লিজ। সর্বপ্রথম কার্যক্রমের বিষয় না বলে, সর্বপ্রথম আপনাদেরকে আজকের যে আয়োজন, বিশেষ করে 3 দিনের যে ওয়ার্কশপ করছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আর সকল অডিয়েন্সের পক্ষ থেকে আমি ধন্যবাদ স্পেশালি জানাচ্ছি এই কারণে, কারণ আমরা যে কোর্সটা করাচ্ছি এটা পেইড, আর আপনারা ফ্রিতে এইভাবে যেভাবে করছেন, এটা একটা সামাজিক কাজ। আর আইনজীবীদের জন্য এটা খুবই উপকার হচ্ছে, আজকের বিশেষ করে ইফেক্টিভ হচ্ছে। যারা শ্রোতা আছেন, যারা পার্টিসিপেট করেছেন, সবাই বেনিফিটেড হচ্ছে। এরকম একটি কাজ যে আপনারা আঞ্জাম দিয়েছেন, কষ্ট করছেন, আয়োজন করা খুবই কঠিন কাজ। আমরা নিজেরাও কোর্স করাচ্ছি, তা দেখি যে একটা কোর্স আয়োজন করলে অনেক কিছু করা লাগে। সকল রাইট। মেইনটেন্স আপনারা সুন্দরভাবে সাজালো গোছালো আসলে ভাই করছেন। আমার কিন্তু কালকে উপস্থাপনা রাত্রে আমি ঘুমাতে পারিনি, কারণ হয়তো হ্যাঁ, 300 মানুষের একটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেকগুলো ব্যাপার বিষয় থাকে। আছে। জি তারপর রাইট। হয়তো বা আপনার কিছু এক্সপেন্সও এখানে হয়েছে, আপনার জুম পারচেস করতে হয়েছে, এই যে যে আমরা লং টাইম ক্লাস করলাম জি। উইদাউট কোনো ধরনের ডিস্টার্ব ছাড়া, এই জন্য আপনাকে 300 পার্টিসিপেন্ট জুম কিনতে হয়েছে। আপনারা যে এই যে খরচ করছেন, তাদের জন্য ব্যয় করছেন, এজন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আশা করছি যে আরো আয়োজন করবেন। আর আমাদের আজকে ভালো লেগেছে, আজকে ওই গ্রুপে আপনাদের কমিটি দেখলাম, এবং আপনাদের যে সেক্রেটারি সাহেব কথা বললেন, তার সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক আছে। এটা হয়তো আপনি জানেন কিনা, আমি এই লুৎফর কবির সুজন ভাইয়ের সাথে জানি, মাঝে মাঝে তো দেখা হয়। অনেকের সাথে এখানে ভালো সম্পর্ক আছে, দেখলাম যে সবাই এখানে আছেন আপনাদের ফ্রম এ ট্যাক্স লয়ার্স সোসাইটি 2017। এই যে ভালো লাগার মানুষগুলো আছেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা যে কার্যক্রম শুরু করেছেন, হয়তোবা মানুষ এখনো এত জানে না, এটা আরেকটু প্রচার প্রসারণ করবেন। এবং এটা মানুষ ভালোভাবে নিচ্ছে, আজকে যারা নিচ্ছেন খুব সুন্দরভাবে তারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন এই কার্যক্রমগুলোতে। আগামী দিনে আরো আপনাদের ভালো কার্যক্রম থাকবে। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে, এই ট্যাক্স লয়ার সোসাইটি আরো এগিয়ে যাবে। তারা সারা বাংলাদেশে ট্যাক্স কালেকশন থেকে শুরু করে ওর আইনজীবীদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং কর্মশালা করে তাদেরকে দক্ষ করা আইনজীবী করার প্রচেষ্টা করবে, এবং এর পিছনে
বিশেষ ভূমিকা পালন করবে, এটা আমি বিশ্বাস করি। এবং এজন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং অসংখ্য কৃতজ্ঞতা যে আপনারা এই জি, কাজটি থ্যাংক ইউ ভাই, করছেন। থ্যাংক ইউ মাই অনার। আপনিও ব্যস্ত মানুষ, আমাদের সময় দিয়েছেন, এখনো বাসায় যাননি, সারাদিন অফিস করেছেন, কোর্টের অনেক ঝামেলা। তো আপনাকেও আমাদের পক্ষ থেকে, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ রইলাম। জি, ভালো থাকবেন, সাবধানে বাসায় যাবেন ইনশাল্লাহ, আর দেখা হবে সব সময়। আর ভাইয়ের ইনশাল্লাহ সবাই। চেম্বারের ঠিকানাটা যদি একটু বলে দিতেন তাহলে মনে হয়। চেম্বার হচ্ছে কাকরাইলে। আহ, আমাদের কয়েকটা প্রতিষ্ঠান আমাদের একটু দেখায়, আমাদের এখানে সবগুলো ঠিকানা দেওয়া আছে। আর যারা ফেস, স্ক্রিন শেয়ার দিচ্ছেন ভাইয়া? হ্যাঁ স্ক্রিন শেয়ার দিচ্ছে আমি হোস্ট আমাদের। করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, পোস্ট স্ক্রিন শেয়ার পারমিশন দিলেই হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ভাই বললেন আমাদের অ্যাড্রেস, বা যারা আসতে চান সরাসরি, যেমন আমাদের একটা বিটিসি একাডেমি আছে, ইউটিউব চ্যানেল, সেখানে আপনি এই যে যে ট্যাক্স রিলেটেড যে ভিডিওগুলো, সেই অসংখ্য ভিডিওগুলো টিউটোরিয়াল আকারে ফ্রি পেয়ে যাবেন। এটা একটা দিক আছে বিটিসি একাডেমি। এই চ্যানেলটাতে আপনি দেখবেন যে এখানে আমি ট্যাক্স লয়ারদের জন্য এবং যারা ট্যাক্স রিটার্ন করবেন তাদের জন্য টোটাল প্রস্তুতিমূলক কিছু ভিডিও করেছি এখানে। আপনি এগুলো দেখতে পাবেন। বিটিসি একাডেমি ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। আর আমার ফেসবুকে যদি কেউ অ্যাড হতে চান সরাসরি, আমি দেখাই দিচ্ছি বিষয়গুলো। তাহলে আমার ফেসবুক নেম হচ্ছে এটা এডিভি ইমতিয়াজ ইসলাম। চাই সার্চ দিলে চলে আসবে। আমাদের কয়েকটা প্রতিষ্ঠান আছে আমার, যেমন পিটিসি একাডেমি। এই প্রতিষ্ঠান আপনি অনলাইনে সার্চ দিলে এটা চলে আসবে। এই যে বিটিসি একাডেমি, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। আমাদের এইটা প্রতিষ্ঠান, আমাদের বিটিসি একাডেমি ফেসবুক পেজ আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। আর ট্যাক্সের সার্ভিসের জন্য আমার আরেকটা প্রতিষ্ঠান আছে, বিডি ট্যাক্স কেয়ার। এখানেও আপনি মোটামুটি ইনকাম ট্যাক্সের যত ইনফরমেশন গুলো আছে সবগুলো পেয়ে যাবেন। তো এই দুই তিনটে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দোয়ায় আমরা করছি। এখানেও আমাদের কিছু কার্যক্রম চলছে। এখানে বিডি ট্যাক্স কেয়ার, এটাও আমার একটি প্রতিষ্ঠান। এভাবে দীর্ঘদিন ধরে আমি প্রায় 8 বছর ধরে এখানে প্রতিটি যেমন ভ্যাটের ট্যাক্সের যে আপডেট গুলো, যেমন আজকে যে পোস্টটা হচ্ছে রেয়াতের সূত্রে, এরকম প্রতিদিন আমরা কিছু আপডেট পোস্ট এখানে করি, আয়কর আপডেট। যে চেঞ্জেস গুলো আসলো, এগুলো ট্যাক্স যারা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় যারা ট্যাক্স শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই কাজগুলো উপকারে আসবে। সর্বোপরি আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আর আমার জন্য স্পেশালি দোয়া করবেন, যাতে আল্লাহ তালা এই কাজগুলো করার সুযোগ করে দেন সকলের, যাতে বেনিফিটেড হয় সেই কাজগুলো থাকে। ইমতিয়াজ ভাই, আর সবাই ভাই রিকোয়েস্ট সবাই, করতেছে আপনার কাছ থেকে আরো দু একটা কোশ্চেন নিতে চাচ্ছে, 2টা মিনিট কি সময় দেওয়া যাবে প্লিজ? হ্যাঁ নেন নেন, কোশ্চেন নেন, আচ্ছা আমি আচ্ছা, তো ঠিক শেষ আছে ভাই। করে দিচ্ছি, তারপরও যদি কোশ্চেন থাকে নেন, সমস্যা নেই। জি, ঠিক আছে। তানিন হ্যান্ড রাইজ করেছে। তানিন সাহেব, আপনি একটু কিছু বলুন প্লিজ। 1 মিনিটের মধ্যে কোশ্চেন শেষ করবেন, সর্বোচ্চ 2টা কোশ্চেন নিব, হ্যাঁ? তানিন সাহেব, তারপর আব্দুল সাত্তার রহমান। একটু ফাস্ট করুন, আমাদের অনারেবল স্যার খুবই ব্যস্ত মানুষ, এখন বাসায় যাবে, 10:30 বাজে প্রায়। কেউ একজন কোশ্চেন করেন, সমস্যা নেই, নাম বলা লাগবে না, আপনি যে কেউ একজন কোশ্চেন করতে পারেন। কে করবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আনমিউট করে দিচ্ছি, হ্যাঁ একটু একটু। জি, আব্দুল সাত্তার সাহেব আপনি বলুন প্লিজ। আব্দুল সাত্তার সাহেব। যদি কোনো প্রশ্ন থাকে আপনি চ্যাট বক্সেও লিখতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। জি, অনেকে। আপনি আনমিউট করে নিন প্লিজ, আমি আপনাকে আনমিউট করেছি বাট আপনি হয়তো বা হচ্ছেন না। হ্যাঁ ঠিক আছে, জি, বলুন আব্দুল সাত্তার আসসালামু রহমান আলাইকুম সাহেব। রহমতুল্লাহ। জি। স্যার, ওয়ালাইকুম আমার একটা আসসালাম। ছোট্ট প্রশ্ন। আমি ট্যাক্স বেডের উপরে 6 মাসের ডিপ্লোমা আছে, ওই সার্টিফিকেট গুলো কি এই আমার মাস্টার্স সার্টিফিকেটের সাথে দিব, হ্যাঁ অবশ্যই উপরে দিব দিবেন, আপনার নাকি যদি এটা দিব? এক্সট্রা কোনো, জি এটা শেষের দিকে দিবেন। শেষে দিবেন এই সার্টিফিকেট শেষের গুলো, দিকে। কারণ আপনার মেইন সার্টিফিকেট গুলো তারা দেখতে চায়। অতিরিক্ত প্রথমে দিলে সমস্যা, এটা শেষের দিকে দিবেন, এটা রাখবেন।
অতিরিক্ত আপনার ট্যাক্স ব্যাচের নলেজ, এটা ভালো, এটা খারাপ না। জি, থ্যাংক ইউ স্যার। তানিন সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আইডি কার্ডে ভুল আছে, একজনে প্রশ্ন করেছেন, রিয়াজ উদ্দিন রনি। জি। যেখানে আইডি কার্ডে ভুল আছে এটা কোনো আপনার সমস্যা না, সার্টিফিকেটটা এখানে মেইন দেখবে। আর এই নাম ভুল, এটা পরবর্তীতে আপনি কারেকশন করে নেবেন, ঠিক আছে। ভাইবার ডেট সম্পর্কে জানতে চেয়েছেন। ভাইবার ডেট আমরা 2-1-এর মধ্যে আপনাদেরকে জানাতে পারবো। 9 তারিখে একটা সম্ভাবনা আছে ডেট হওয়ার, ডেট পড়বে কবে এই বিষয়টা। তো এটা আমরা 2-1 দিন পরে আপনাদের গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভাইবা কবে হবে এটার থেকে গুরুত্বপূর্ণ যে আপনার প্রস্তুতিটা কবে শেষ হবে, এটা আপনি আগে শেষ করেন ইনশাল্লাহ। অ্যাপ্লিকেশনে পার্মানেন্ট অ্যাড্রেস বা যেটা লিখছেন এতে কোনো অসুবিধা নাই। যদি আপনার মিসম্যাচ হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কারণ এখানে তো আপনি এনআইডি কার্ডটা শো করছেন, আপনার অ্যাড্রেস ওখানে আছে, অনেক সময় লিখতে ইনপুট দিতে ভুল হয়, এটা খুব সমস্যা না। জি, আর লাস্ট একটা কোশ্চেন নিব, কেউ একজন চ্যাট বক্সে লিখতে পারেন প্লিজ। আমরা রুল প্রফেশনাল কুদ্দুস সাহেব, সার্টিফিকেট দিয়ে আপনি হবে রুল একে বলে কুদ্দুস ভাই, সাহেব, কোনো আপনি সমস্যা কিছু নেই। বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি একটু কাইন্ডলি, হ্যাঁ জি, প্লিজ। আসসালামু আলাইকুম। জি। ধন্যবাদ। আসলে আমার কোনো প্রশ্ন না, আমি আসলে আপনাদের এই আয়োজনটাকে সত্যি আমি খুব অ্যাপ্রিসিয়েট করতেছি। যেটা আমি মনে করতেছি যে এখানে প্রায় 200-র উপরে পার্টিসিপেন্ট জয়েন করেছিল। তা আমি আপনাদের মানে এই ধরনের প্রচেষ্টাকে আপনারা যেভাবে আগিয়ে নিচ্ছেন, সত্যি এটা প্রশংসনীয় এবং সত্যি এটা আমাদের জন্য খুবই কার্যকরী। মাই তা প্লেজার। আমি সমস্ত পার্টিসিপেন্টের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সেই সাথে আমরা যদি সফল হই, আপনাদের এই যেভাবে আপনারা পথ চলতেছেন, আপনারা যেভাবে ফ্রি অফ কস্টে বিশেষ করে এই যে আইটিপি ভাইবা প্রত্যাশীদেরকে যেভাবে সুযোগ দিচ্ছেন, ওরিয়েন্টেশন দিচ্ছেন, আমরাও যেন আপনাদের মতো এরকম এরকম কার্যক্রম মানে অংশগ্রহণ করতে পারি, সেই চেষ্টাও ইনশাল্লাহ থাকবে। আর জি। ছোট্ট একটা অনুরোধ থাকলো যে আপনারা যে ম্যাটিয়াস, ইমতিয়াজ ভাই যে ম্যাটিয়াস গুলো কথা বলেছিলেন, একটু কাইন্ডলি যদি আমাদেরকে দেন তাহলে আরো বেশি উপকার হবে। ধন্যবাদ ভাই আপনাদেরকে। ওকে, ইনশাল্লাহ। তো আমাদের ইমতিয়াজ ভাই, আমরা শেষ করতে চাচ্ছি। আপনি কাইন্ডলি চাইলে লিভ নিতে পারেন, আর যদি 2-1 মিনিট কিছু বলেন বলতে পারেন ভাই। আহ, আহ, না, আমার আর বলার নেই, অনেকক্ষণ বললাম, আপনারা জি। ধৈর্য সহকারে এই কথাগুলো শুনেছেন। জি। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভাইরা খুব ভালো করে বলেছেন যে আসলে তাদের এই কাজগুলো প্রশংসনীয় একটি কাজ। তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার উত্তরোত্তর সফলতা কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা জি। রেখে আজকে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ডিয়ার পার্টিসিপেশন, অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ ভাই আপনাকে। আর ডিয়ার পার্টিসিপেশন যারা রয়েছেন, আগামী 9 তারিখ আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে রাত 9টায়। আমাদের অনারেবল মেন্টর সাফায়েত হোসেন, উনি ট্যাক্সের খুবই এক্সপার্ট, প্লাস নজরুল ইসলাম, উনি আমাদের গত আগামী ক্লাসে ক্লাস নেবেন। ওনারা দুইজনেই খুবই এক্সপার্ট ট্যাক্সের, আপনাদের আহ, বিভিন্ন ধরনের চেঞ্জেস নিয়ে, তারপর প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করবে। তো আপনারা একটু বাসায় আজকে যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হবে এগুলো একটু স্টাডি করবেন। আর ভাই সাফায়েত ভাই, নজরুল ইসলাম ভাই, ওনারাও আপনাদের খুব ট্রিকি জিনিস শিখাবে, যেগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে পারেন, তাহলে আমার মনে হয় ভাইবার জন্য আপনারা আপনাদের খুবই ডেভেলপ হবে। তো এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে 9 তারিখ, আহ 9 জুলাই, রাত 9টা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।